হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আর একটি নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আইসিটি পরীক্ষার আগে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে আমরা বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ সমাধানগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় তোমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবে। তো আমি খুব বেশি কথার দিকে যাব না, আমরা সরাসরি আজকে যেখানে চলে যাব তা হচ্ছে আজকে আমরা যেটা সলভ করব, আমরা অধ্যায় 5-এর দ্বিতীয় অংশ অর্থাৎ সি প্রোগ্রামিং থেকে আমাদের বিগত বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা সকল এমসিকিউ তোমাদেরকে সমাধান করে দেখাবো। আচ্ছা, তো আসো তাহলে আমরা প্রথমে দেখি, আমরা শুধুমাত্র বোর্ড পরীক্ষার এমসিকিউ গুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো। আচ্ছা, আমরা আসো 4 নম্বরে দেখতে পাচ্ছি সি ভাষা উদ্ভাবন করেন কে? বরিশাল বোর্ড 2023-এর একটা প্রশ্ন। আমাদের উত্তর হবে এটা কি? গ, ড্যানিস রিচি। হ্যাঁ, আমি যেই এমসিকিউগুলোর হচ্ছে যে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে সেগুলো আমি সাথে সাথে ব্যাখ্যা দিয়ে দেবো। মূলত হচ্ছে যে আমাদের যে কোডিংগুলো আছে বা যে প্রোগ্রামিংগুলো আছে, যেগুলো তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়, সেগুলো একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব, যাতে তুমি আসলে আনসার করতে পারো আর কি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সি প্লাস প্লাস ভাষার উদ্ভাবন করেন কে? এটার উত্তর হবে হচ্ছে জন স্ট্রাউস্ট্রপ। ঠিক আছে, ওকে। দেন আসো আমরা বোর্ড পরীক্ষায় আর কোন কোন প্রশ্নটা আসছে আমরা একটু দেখি। আমাদের এরপর চলে যাব হচ্ছে আমরা 13 নম্বর প্রশ্নে, নিচের কোনটি সংরক্ষিত ওয়ার্ড নয়? এটার উত্তর হবে হচ্ছে ফাংশন। আচ্ছা, সংরক্ষিত ওয়ার্ড বা কিওয়ার্ড বলতে বেসিক্যালি কি বুঝাই, আমি এটা নিয়ে একটু আলোচনা করি। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে যেগুলো নির্দিষ্ট কোনো অর্থ বহন করে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে সেগুলোকে আমরা কিন্তু সংরক্ষিত শব্দ, সংরক্ষিত ওয়ার্ড বা কিওয়ার্ড বলে থাকি। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনগুলো কিওয়ার্ড, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, প্রায় 40-50টার মতো, সবগুলো তো মনে রাখা পসিবল না। অর্থাৎ আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু যেমন ব্রেক, এলস, ইফ, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট অর্থ কিন্তু কি করছে, বহন করছে। তাহলে এগুলোকে কিন্তু আমরা কিওয়ার্ড বলি। কিন্তু ফাংশন কিন্তু এখানে কোনো নির্দিষ্ট অর্থ বহন করছে না, সেজন্য ফাংশনটা সংরক্ষিত ওয়ার্ড বা কিওয়ার্ডের মধ্যে পড়বে না। ঠিক আছে, তাহলে আমরা একটা চার্ট দেখাবো পরবর্তীতে, যখন আরো ডিটেলস আসবো এই টপিকটাতে, আমরা একটা চার্ট দেখাবো যেখানে আমরা দেখবো যে আসলে কোন কোন কিওয়ার্ড আমরা আসলে সি প্রোগ্রামিং এ ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর আসলে সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয়? সি ভাষায় লেখা প্রোগ্রামকে সোর্স কোড বলা হয়। অর্থাৎ আমরা আমাদের ভাষায় বা সি ভাষায় যে প্রোগ্রামটা লিখি সেটাকে বলা হচ্ছে সোর্স প্রোগ্রাম বা সোর্স কোড। আর মেশিন ভাষায় যে প্রোগ্রামটা লেখা হয়, সেটাকে বলা হয় হচ্ছে অবজেক্ট কোড। ঠিক আছে, তার মানে সোর্স কোড আর অবজেক্ট কোড আশা করি বুঝাতে পেরেছি। সি ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় সোর্স কোড, আর মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট কোড। ঠিক আছে, তাহলে আমরা কম্পাইলার বা ইন্টারপ্রেটার ব্যবহার করে এই সোর্স কোড থেকে কোথায় চলে যেতে পারি? অবজেক্ট কোডে চলে যেতে পারি। আচ্ছা, আমি কোনো বিস্তৃত আলোচনা যাচ্ছি না, এরপরে আমরা দেখি যে কোন প্রশ্ন আসছে বোর্ড পরীক্ষায়। দেন দেখা যাচ্ছে হচ্ছে হেডার ফাইল, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ধাপে। এখন এখানে দেখো হেডার ফাইল, এখানে কোনগুলো হেডার ফাইল বলা, যেমন studio.h, এটা কিন্তু একটা হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আবার math.h, আমরা কিন্তু আমাদের প্রোগ্রামে যে লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করি, সেই লাইব্রেরি ফাংশনগুলো প্রপারলি কাজ করানোর জন্য কিন্তু আমাদেরকে প্রোগ্রামের শুরুতে এই হেডার ফাইলগুলো কি করতে হবে? সংযুক্ত করতে হবে। যেমন studio.h, আমি যদি এই হেডার ফাইলটা ইউজ না করি, আমার প্রোগ্রামের মধ্যে অনেক ধরনের ইনপুট আউটপুট ফাংশন আছে না? যেমন আমাদের একটা আউটপুট ফাংশন হচ্ছে প্রিন্টএফ, এটা হচ্ছে একটা আউটপুট ফাংশন। প্রিন্টএফটা হচ্ছে একটা আউটপুট ফাংশন। এরপর হচ্ছে স্ক্যানএফ, স্ক্যানএফটা হচ্ছে একটা ইনপুট ফাংশন। তাহলে এই যে এই ফাংশনগুলোকে বলা হয়, আমি একদম বিস্তৃত আলোচনা যাব না, কিন্তু খুব সুন্দর করে মূল জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই যে প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন, স্ক্যানএফ হচ্ছে একটা ইনপুট ফাংশন, এইগুলোকে বলা হচ্ছে যে বিভিন্ন লাইব্রেরি ফাংশন। ঠিক আছে, এগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। অর্থাৎ এই ফাংশনগুলো কিভাবে কাজ করবে সেগুলো কিন্তু বিল্ট ইন, এগুলোকে হচ্ছে যে এটা মানে বলে দেওয়া আছে এই ফাংশনগুলো কিভাবে কাজ করবে, সহজ কথা হচ্ছে সেটা। হ্যাঁ, তো এই ফাংশনগুলো প্রপারলি কাজ করানোর জন্য আমাদেরকে প্রয়োজনীয় হেডার ফাইল প্রোগ্রামের শুরুতে কি করতে হবে? সংযুক্ত করতে হবে। আমি যদি studio.h এই হেডার ফাইলটা ইউজ না করি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই হেডার ফাইলটা ব্যবহার না করলে, এই প্রিন্টএফ ফাংশন, আউটপুট ফাংশন, এই স্ক্যানএফ ফাংশন, অর্থাৎ এই ইনপুট আউটপুট ফাংশনগুলো প্রপারলি কি করবে না? কাজ করবে না। তাহলে ফাংশনের মধ্যে কিন্তু অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, যেমন লাইব্রেরি ফাংশন আছে, ইউজার ডিফাইন ফাংশন আছে। লাইব্রেরি ফাংশন হচ্ছে যে ফাংশনগুলো কিভাবে কাজ করবে সেটা অলরেডি তৈরি করে দেওয়া আছে, সেগুলো নিয়ে আমাদেরকে আর ভাবতে হবে না। অর্থাৎ প্রিন্টএফ ফাংশন আমাদেরকে আউটপুট দিবে, স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারবো, এগুলো আমাদেরকে বলে দিতে হবে না। তাহলে এই ফাংশনগুলো প্রপারলি কাজ করার জন্য আমাদেরকে studio.h হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। আমাদের ম্যাথমেটিক্যাল ফাংশনগুলোকে ব্যবহার করার জন্য math.h এই হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রোগ্রামের মধ্যে ধরো আমাদের হচ্ছে যে স্কোয়ার রুট ফাংশন, অর্থাৎ বর্গমূল বের করার জন্য একটা ফাংশন ব্যবহার করতে হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমাদের পাওয়ার
অর্থাৎ পাওয়ার বের করার জন্য হচ্ছে যে অর্থাৎ 2^4 বা 2^5 পাওয়ার বের করার জন্য হচ্ছে যে আমাদেরকে পাওয়ার ফাংশনটা ব্যবহার করতে হবে, তাই না? তাহলে এই ফাংশনগুলো, এই ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো আমাদেরকে ব্যবহার করতে হলে অবশ্যই তার জন্য প্রয়োজনীয় হেডার ফাইল অর্থাৎ math.h আমাদেরকে প্রোগ্রামের শুরুতে সংযুক্ত করতে হবে, না হলে আমাদের এই ম্যাথমেটিক্যাল যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো প্রপারলি কি করবে না, কাজ করবে না। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে printf.h, এই নামে কোনো হেডার ফাইল নাই আসলে। এই যে printf নামে একটা আউটপুট ফাংশন আছে, কিন্তু printf.h নামে কিন্তু কোনো হেডার ফাইল নাই। তাহলে এখানে আনসার হবে কি 1 এবং 2। হ্যাঁ, যে হেডার ফাইল হচ্ছে 1 এবং 2। তাহলে এখানে একটু বিস্তৃত আলোচনা করলাম কেন, কারণ হচ্ছে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে হেডার ফাইলগুলো থেকে। তো আমরা হচ্ছে যে আমরা কমেন্ট সেকশন হচ্ছে একটা ইমেজ দিয়ে দিব, একটা ছবি দিয়ে দিব, যেখানে হচ্ছে তুমি কোন লাইব্রেরি ফাংশনের জন্য কোন হেডার ফাইল ব্যবহার করবে এরকম একটা চার্ট দেওয়া আছে, সেখানে গুরুত্বপূর্ণ যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো একটু ভালো করে দেখতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা নেক্সট আসি সি প্রোগ্রামের ক্ষেত্রে। প্রোগ্রাম কম্পাইল করার জন্য অল্টার এবং F9 কি দ্বয় একত্রে চাপতে হবে। প্রোগ্রাম সেভ করার জন্য অল্টার এবং S কি দ্বয় একত্রে চাপতে হবে, এবং প্রোগ্রাম রান করার জন্য কন্ট্রোল এবং F9 কি দ্বয় একত্রে চাপতে হবে। আচ্ছা, তিনোটা তথ্যই হচ্ছে যে সত্য, এগুলো একটু জাস্ট মনে রাখতে হবে। এবং ঢাকা বোর্ড 2016-তে আসছিল, এখন এই ধরনের প্রশ্নগুলো একটু কম আসে, থিওরিটিক্যাল প্রবলেমগুলো থেকে টেকনিক্যাল প্রবলেমগুলোর দিকে বেশি ফোকাস করে আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর দেন আমরা চলে যাই হচ্ছে বোর্ড প্রশ্নে। যেমন নেক্সট দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে সি প্রোগ্রামের কাঠামোর সিকোয়েন্স কোনটা। সি প্রোগ্রামের কাঠামোর সিকোয়েন্স কিন্তু প্রথমে আমাদের একটা হেডার ফাইল সংযুক্ত করতে হয়, হ্যাশ ইনক্লুড, তারপর হচ্ছে কৌণিক ব্র্যাকেটের মাধ্যমে আমাদেরকে এই যে স্টুডিওর হেডার ফাইলটা সংযুক্ত করতে হয়, studio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এরপর হচ্ছে যে আমাদের কি চলে আসে, মেইন ফাংশন চলে আসে। এরপর আমাদের একটা প্রোগ্রামে মেইন ফাংশন চলে আসে। তার মানে আমাদের কিন্তু আমাদের খ নাম্বারটা দাগালে হবে না, কারণ এখানে কৌণিক ব্র্যাকেটটা দেওয়া নেই। আমাদের আনসার হবে ঘ, হ্যাশ ইনক্লুড, এই যে কৌণিক ব্র্যাকেটটা দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে একটা মেইন ফাংশন আসবে, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের সিকোয়েন্স। এরপর হচ্ছে যে আমাদের মেইন ফাংশনের ভিতর বাকি কাজগুলো আমরা করব। নেক্সট আমরা চলে আসি ডাটা টাইপ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই একটা এমসিকিউ পাবে, তুমি যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে যে একদম শিওর তুমি একটা এমসিকিউ পাবে। এবং ডাটা টাইপ, ফরম্যাট স্পেসিফায়ার, এগুলো নিয়ে একটা প্রশ্ন আসেই। তো আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। দেখো, আমাদের ডাটা টাইপের মধ্যে এখন তো তোমাদের সব কিছু মনে রাখার সময় নেই, শুধু আমি যেই তথ্যগুলো বলছি সেই তথ্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবে ডাটা টাইপের মধ্যে। অর্থাৎ আমরা আমাদের প্রোগ্রামে কোন ধরনের ডাটা নিয়ে কাজ করব, আমি কি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, নাকি আমি ভগ্নাংশ নিয়ে কাজ করব, নাকি আমি ক্যারেক্টার নিয়ে কাজ করব, সেজন্য তো আমাদেরকে ডাটা টাইপ ডিক্লারেশন করতে হবে, তাই না? তাহলে এক নম্বরে হচ্ছে যে আমি 4টা ডাটা টাইপের কথা এখানে বলবো, জাস্ট এই জিনিসগুলো একটু মনে রাখবে। পরীক্ষার আগে আমাদেরকে এভাবে সাজেস্টিভ না পড়লে হবে না। সেটা কি কি, ক্যারেক্টার, তারপর হচ্ছে যে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট। হ্যাঁ, ফ্লোট, আরেকটা হচ্ছে কি মনে রাখবা, ডাবল। ডাবল, ওকে। তাহলে এখানে কোন ডাটা টাইপটা মেমোরিতে কত বাইট জায়গা, কত বাইট বা কত বিট জায়গা, বাইটে দিয়েছে নাকি প্রশ্নে বিটে দিয়েছে খেয়াল রাখতে হবে। আমরা জানি 1 বাইট সমান হচ্ছে যে 8 বিট, তার মানে প্রশ্নের মধ্যে খেয়াল রাখবে যে এটা কি বাইটে দিয়েছে প্রশ্নটা নাকি বিটে দিয়েছে। তাহলে সেইভাবে করে কিন্তু উত্তর করবে 1 বাইট সমান 8 বিট। যদি বিটে বলতে বলে তাহলে বাইটটাকে বিটে নিয়ে গিয়ে কনভার্ট করবো। তার মানে ক্যারেক্টারে হচ্ছে যে মেমোরিতে, এটা প্রশ্নটা কি আসবে যে ক্যারেক্টার ডাটা টাইপটা মেমোরিতে কত বাইট বা কত বিট জায়গা দখল করে, মেমোরিতে, হ্যাঁ, মেমোরিতে কত বাইট বা কত বিট জায়গা দখল করে। হ্যাঁ, এটা প্রশ্ন হিসাবে এইভাবে আসবে। তাহলে এবার আসো, ক্যারেক্টার হচ্ছে যে মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। এখান থেকে 100% একটা প্রশ্ন পাবা, এখান থেকে একটা 100% প্রশ্ন পাবে, এটা নিয়ে কোনো ভুল নাই। একটু ভালো করে দেখো, 1 বাইট বা এটাকে যদি বিটে বলে তাহলে 8 বিট। ঠিক আছে, মেমোরিতে 1 বাইট বা 8 বিট জায়গা দখল করে। ইন্টিজার হচ্ছে মেমোরিতে 2 বাইট বা 16 বিট জায়গা দখল করে। ফ্লোট হচ্ছে মেমোরিতে 4 বাইট বা 32 বিট জায়গা দখল করে। আর ডাবল হচ্ছে মেমোরিতে 8 বাইট বা 64 বিট জায়গা দখল করে। ঠিক আছে, তার মানে 100% এখান থেকে একটা প্রশ্ন পাবা। তাহলে ইন্টিজার হচ্ছে কি, পূর্ণ সংখ্যা। আমাদের প্রোগ্রামে যদি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নিয়ে কাজ করার প্রয়োজন হয় তাহলে আমরা ইন্ট ডাটা টাইপটা ব্যবহার করব। ফ্লোট এবং ডাবল আমরা কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে ব্যবহার করি, ফ্লোটের থেকে ডাবলের রেঞ্জটা একটু বেশি। ঠিক আছে,
তারপর হচ্ছে যে ক্যারেক্টার নিয়ে কাজ করলে, অর্থাৎ আমরা ক্যারেক্টার নিয়ে যদি কাজ করি তাহলে তখন সেখানে আমরা ক্যারেক্টার ডাটা টাইপটা কী করবো, ব্যবহার করব। ওকে, তার মানে 4টা ডাটা টাইপ নিয়ে আমরা কাজ করলাম। এরপর হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, তারা এই ডাটা টাইপগুলো ব্যবহার করে আমাদেরকে কোনো ডাটা ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট প্রদর্শনের জন্য আমাদের কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। আমি একদম সংক্ষেপে এখন আলোচনা করছি, কিন্তু যেহেতু পরীক্ষার আগে এত কিছু এখন বিস্তৃত আলোচনা করার সুযোগ নেই। তাহলে ক্যারেক্টারের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার কি ব্যবহার করব। হ্যাঁ, আমি বাংলা এটা লিখে দিই, এটা স্পেলিংটা হবে এভাবে, ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, ফরম্যাট স্পেসিফায়ার। ওকে, তাহলে এই ফরম্যাট স্পেসিফায়ার আমরা ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি ইউজ করবো, %c মনে রাখবো। আমরা ইন্টিজারের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করবো %d, ফ্লোটের জন্য ইউজ করবো %f, আর ডাবলের জন্য ইউজ করবো আমরা %lf। ঠিক আছে, এটা মনে রাখবো যে ক্যারেক্টারের জন্য %c, ইন্টিজারের জন্য হচ্ছে %d, ফ্লোটের জন্য হচ্ছে যে %f এবং ডাবলের জন্য হচ্ছে %lf। অর্থাৎ আমরা যদি এই কোন ডাটা টাইপের জন্য বা ক্যারেক্টার টাইপের ইন্টিজার টাইপের ডাটা অর্থাৎ পূর্ণ সংখ্যা আমরা ইনপুট হিসেবে নেওয়ার জন্য বা আউটপুট প্রদর্শনের জন্য আমাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এই জায়গাটা থেকে আমরা প্রশ্ন পাবো, একটু ভালো করে দেখব। এবার আসো আমরা চলে আসি এখানে, আমরা দেখি এবার ডাটা টাইপ থেকে কোন কোন প্রশ্নগুলো হয়েছে। আমরা যে বলছি এখান থেকে প্রশ্ন আসবে সেটা আসলেই কি ঠিক কিনা সেটা আমরা একটু দেখি। যেমন এখানে প্রশ্ন বলছে নিচের কোনটি ডাটা টাইপ। আমরা কিন্তু একটু আগে দেখেছি ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এবং ডাবল হচ্ছে ডাটা টাইপ। তার মানে এখানে হচ্ছে ডাবল হচ্ছে কি ডাটা টাইপ। ওকে, স্ক্যানএফ হচ্ছে যে ইনপুট ফাংশন, রাইট। প্রিন্টএফ হচ্ছে যে আউটপুট ফাংশন, আর মেইন হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকে, তাই না। তার মানে এখানে ডাটা টাইপ হচ্ছে ডাবল। আমি একদম ব্যাখ্যা সহকারে দেখানোর চেষ্টা করছি। এরপর ঢাকা বোর্ড 2019 এসেছে, এটা বোর্ড প্রশ্ন, ইন্টিজার ডাটা টাইপ। দেখেছো আমার কথার সাথে মিলছে। ইন্টিজার ডাটা টাইপের জন্য কত বাইট জায়গা দখল করে, ইন্টিজার হচ্ছে মেমোরিতে 2 বাইট জায়গা দখল করে, তার আনসার হবে খ, 2 বাইট বা 8 বিট। ক্যারেক্টার ডাটা টাইপ কত বাইট জায়গা দখল করে, 1 বাইট জায়গা দখল করে। এটা বোর্ডে আসে নাই, তারপরে একটু বললাম। এ দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 2023 এবং সিলেট বোর্ড 2023 দুইবার এসেছে। ফ্লোট ডাটা টাইপের জন্য কত বাইট জায়গা দখল করে, আমরা একটু আগে কিন্তু পড়লাম 4 বাইট। ফ্লোটের জন্য হচ্ছে যে 4 বাইট এবং ডাবলের জন্য হচ্ছে 8 বাইট, আমরা কিন্তু একটু আগেই পড়লাম। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখি আর বোর্ডে কি আসছে। ডাবল টাইপ ডাটা নির্ধারণের মেমোরিতে কত বাইট জায়গা, ডাবলের জন্য হচ্ছে 8 বাইট। ঠিক আছে, কত বাইট নাকি বিট অবশ্যই খেয়াল করতে হবে। হ্যাঁ, কত বাইট নাকি বিট, তাহলে বাইটে বলেছে, তার মানে 8 বাইট জায়গা দখল করে। এরপরে দেখি আমরা ইন্টিজার ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার। ইন্টিজার ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু একটু আগে বললাম। ইন্টিজার ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, ক্যারেক্টারের জন্য %c, ফ্লোটের জন্য %f এবং ডাবলের জন্য %lf। তার মানে এখানে হচ্ছে যে ইন্টিজার ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। আশা করি এখন বুঝতে পারছি এগুলো। ফ্লোট ডাটা টাইপ ডেটা ইনপুট বা আউটপুট করার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ফ্লোটের জন্য হচ্ছে %f, একটু আগে কিন্তু আমি বললাম। এরপর আসো ক্যারেক্টার টাইপ ডাটা ইনপুট বা আউটপুটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। ডাবলের জন্য এই যে 3বার এসেছে পরীক্ষা, চট্টগ্রাম বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024। ডাবল টাইপ ডাটা ইনপুট বা আউটপুট নেওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf। তাহলে আমাদের কিন্তু বুঝতেই পারছি যে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা চলে আসি নেক্সট প্রশ্নের দিকে। বোর্ড পরীক্ষায় আসা যে এই যে আবার আসছে ফ্লোট ডাটা টাইপ কত বাইট জায়গা দখল করে, আমরা একটু আগে পড়লাম 4 বাইট জায়গা দখল করে। এরপর আসো আমরা নিচের কোনটি সি ভাষার বৈধ চলক, অর্থাৎ এইখান থেকে বৈধ চলক কিনা, এইখান থেকেও তুমি একটা প্রশ্ন পাবে। হ্যাঁ, আমি যেভাবে বলছি সেভাবে দেখো। যেহেতু আমরা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে সবসময় ডিসকাশন করছি এবং এই বিষয়গুলোর সাথে সরাসরি সংযুক্ত আছি, সেহেতু তোমরা এগুলো হচ্ছে যে কি ভালো করে দেখো, যেভাবে বলছি সেভাবে দেখো, আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। নিচে কোনটি সি ভাষার বৈধ চলক। আমাদের কিন্তু আমাদের প্রোগ্রামে কাজ করার জন্য কিন্তু আমাদের চলক বা ভ্যারিয়েবল ঘোষণা করতে হয়, সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। তো আমি যেভাবে খুশি সেভাবে কিন্তু ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে পারবো না। ঠিক আছে, আমরা চলক হিসেবে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারবো না। চলক হিসেবে আমাদেরকে কিছু নিয়ম মনে রাখতে হবে। তার মানে তোমরা তোমাদের বই থেকে কিন্তু ভ্যারিয়েবল ঘোষণা বা নামকরণের নিয়মাবলীটা একবার অবশ্যই পড়ে নিবে। এখান থেকে 100% পরীক্ষায় আসবে। আমি কি বলেছি, ভ্যারিয়েবল ঘোষণা ও নামকরণের নিয়মাবলী অবশ্যই একবার পড়ে নিতে হবে, একবার দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েবল ঘোষণার জন্য কি করতে হবে, এখানে কোনটা বৈধ ভ্যারিয়েবল সেটার জন্য হচ্ছে কি রোল 107, এটা হচ্ছে যে বৈধ, এটা হচ্ছে বৈধ চলক। ঠিক আছে, এটা কিন্তু বোর্ডে আসেনি, তারপর আমি একটু দেখাচ্ছি এটা কেন বৈধ চলক, অন্যগুলো কেন বৈধ না। এখানে দেখো, আমরা ভ্যারিয়েবলের মাঝখানে, নামের মাঝখানে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো।
এই যে আমি এ বি দিয়ে এভাবে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, এগুলো তো তোমরা বুঝো তাই না? হাইফেন না, এখানে কিন্তু আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। আন্ডারস্কোর ছাড়া আর কোনো স্পেশাল ক্যারেক্টার ভ্যারিয়েবলের জন্য, ভ্যারিয়েবলের নামকরণে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এই যে দেখো এখানে অ্যাট দ্য রেট অফ, আমরা এই ক্যারেক্টারটা ব্যবহার করতে পারবো না। আমরা এই যে একটা খালি রেখেছি বির পরে একটা ডট দেখতে পাচ্ছ না, আমরা এই হোয়াইট স্পেস রাখতে পারবো না, ঠিক আছে? আমরা শুধুমাত্র আন্ডারস্কোর ছাড়া আর কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। এই যে আমরা এইভাবে হাইফেন রাখতেও পারবো না, কিন্তু আমরা আন্ডারস্কোর মানে একটু নিচে করে আন্ডারস্কোর ছাড়া আর কোনো কিছু ব্যবহার করতে পারবো না। তার মানে এখানে রোল 107 এটা কিন্তু ঠিক আছে, কিন্তু আবার যদি 107 রোল হতো তাহলে কিন্তু ঠিক ছিল না, কারণ আমরা নামকরণের সময় ডিজিট দিয়ে শুরু করতে পারবো না। ভ্যারিয়েবল নামকরণের সময় আমরা ডিজিট দিয়ে শুরু করতে পারবো না। তাহলে আমি কি বলেছি আমরা একটু মনে রাখবো, একটু কষ্ট করে মনে রাখি, অবশ্যই এগুলো পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে। তাহলে প্রথম হচ্ছে যে ভ্যারিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই কোনো আলফাবেটিক ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত বা বড় হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো অ্যালফাবেটিক ক্যারেক্টার দিয়ে আমি ভ্যারিয়েবলের নামকরণ শুরু করতে পারবো, কিন্তু কোনো ডিজিট দিয়ে বা অঙ্ক দিয়ে শুরু করা যাবে না, কোনো ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু করা যাবে না ভ্যারিয়েবলের মধ্যে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ভ্যারিয়েবলের মধ্যে কোনো ধরনের কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না উইদাউট আন্ডারস্কোর ছাড়া, শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, কিন্তু কোনো স্পেশাল এই যে অ্যাট দ্য রেট অফ বা হাইফেন কোনো ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? কোনো কিছু দেওয়া যাবে না মাঝখানে। এরপর হচ্ছে যে 3 নাম্বারে যেটা আমরা অবশ্যই মনে রাখবো সেটা হচ্ছে যে কোনো ধরনের খালি জায়গা বা হোয়াইট স্পেস রাখতে পারবো না। এই যে এ বি এর পরে যে হোয়াইট স্পেসটা আছে সেটা আমরা রাখতে পারবো না। আর ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর কিন্তু আলাদা অর্থ বহন করে, সেটা মনে রাখতে হবে। কোনো কিওয়ার্ডকে ভ্যারিয়েবল, কিওয়ার্ড মানে কি বলেছিলাম একটু আগে, সংরক্ষিত শব্দ। সি প্রোগ্রামিংয়ে কতগুলো শব্দ আছে যেগুলো কোনো একটা নির্দিষ্ট অর্থ বহন করে, তাহলে সেগুলোকে আমি অবশ্যই কি হিসেবে ব্যবহার করতে পারবো না, ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। আর নামকরণের সময় অবশ্যই মনে রাখতে হবে 31টি ক্যারেক্টারের থেকে বেশি হওয়া যাবে না। তবে এর থেকে আমি যেটা বললাম প্রথম 3টা একটু বেশি মনে রাখবে, এটা দিয়ে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সলভ হয়ে যাবে। দেখো সেটার প্রমাণ আমি নেক্সট এমসিকিউগুলোতে দিচ্ছি, অবশ্যই দেখো। এবং বারবার আমি বলছি এই এমসিকিউর এই যে ওয়ান শট এমসিকিউটা যদি তুমি ভালো করে দেখো তাহলে তুমি সি প্রোগ্রাম থেকে যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবে। নিচের কোনটি সঠিক চলক? যশোর বোর্ড 2024 আসছে। তাহলে দেখো 1 নাম্বার, মাঝখানে হোয়াইট স্পেস আছে, আবার হচ্ছে যে ডিজিট দিয়ে শুরু করেছে, এটা হবে না। ক্যারেক্টার, আমরা এটা কিন্তু একটা ডাটা টাইপ, এটাকে কিন্তু আমরা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। 2 আন্ডারস্কোর নাম্বার, এখানে কিন্তু দেখো এখানে ডিজিট দিয়ে শুরু হয়েছে, আন্ডারস্কোর ব্যবহার করেছে ঠিক আছে, কিন্তু ডিজিট দিয়ে শুরু করেছে, এটাও কিন্তু হবে না, ভালো করে খেয়াল করো। নাম্বার 2, হ্যাঁ নাম 2, এটা কিন্তু ব্যবহার করতে পারবো কারণ অ্যালফাবেটিক ক্যারেক্টার দিয়ে শুরু হয়েছে, মাঝখানে কোনো কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা হয়নি, মাঝখানে কোনো গ্যাপ নাই, ডিজিট দিয়ে শেষ করেছে, সমস্যা নাই। ডিজিট দিয়ে শুরু করা যাবে না কিন্তু শেষ করা যাবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। নিচের কোনটি সঠিক চলক? এখানে আমরা এইচএসসি এক্সাম, এখানে হোয়াইট স্পেস আছে, এটা হবে না। ইন্টিজার মেইন, এটা তো অবশ্যই হবে না। ফাইনাল রেজাল্ট, এখানে দেখো খুব সুন্দরভাবে আন্ডারস্কোর দিয়ে করেছে ভ্যারিয়েবল নামকরণ, তার মানে এটা হবে। এবং অ্যাট দ্য রেট অফ ব্যবহার করা যায় না, তাহলে এটাও হবে না। আমি কিন্তু ব্যাখ্যা সহ দেখাচ্ছি, তার মানে ফাইনাল রেজাল্ট হচ্ছে আনসার। তোমাদের যদি তারপরও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যেতে পারো, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি। যে ফেসবুক পেজ আছে ক্র্যাক আইসিটি পেজের মধ্যে তোমরা এই ভিডিওগুলো লাইভ পেয়ে যাবে। আবার ক্র্যাক আইসিটি ইউটিউব চ্যানেলেও তোমরা কিন্তু এই ভিডিওগুলো সবগুলো আপডেট পেয়ে যাবে। আচ্ছা, এরপর আসো সঠিক চলক কোনটি? সঠিক চলক হচ্ছে যে দেখো এখানে 1 নাম্বার, এটা হবে না। নাম্বার 1 এটা কিন্তু ঠিক আছে কারণ ডিজিট দিয়ে শেষ হয়েছে, কিন্তু এই দেখো এখানে মাঝখানে স্পেস আছে, হবে না। নাম্বার 1 হাইফেন আছে, হবে না, কোনো কিছু দেখা যাবে না। নিচের কোনটি সঠিক ভ্যারিয়েবল? কতগুলো প্রশ্ন এসেছে দেখো এখান থেকে। রোল নাম্বার, তারপর হচ্ছে যে হাউস ওয়ান কিন্তু ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু আন্ডারস্কোর দিয়ে আছে, এটা কিন্তু আমরা ভ্যারিয়েবল হিসেবে কি করতে পারি, ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর আমরা দেখি সি ভাষায় সঠিক চলক কোনটি। এই যে আন্ডারস্কোর দিয়ে দিয়েছে, এটা অবশ্যই সঠিক চলক। ডলার সাইন দিয়ে শুরু করা যাবে না। তারপর হচ্ছে যে এগুলো তো হচ্ছেই না, হোয়াইট স্পেস আছে, তারপর হচ্ছে যে এখানে হোয়াইট স্পেস আছে, এগুলো হচ্ছে না। নিচের কোনটি সঠিক চলক? এখানেও কিন্তু আন্ডারস্কোর দেওয়া যেটা সেটাই কিন্তু দেখো সঠিক চলক, বাকিগুলো কিন্তু হচ্ছে না। এরপর আসি আমরা সি প্রোগ্রামিং ভাষায় লং ইন্টিজার চলক মেমোরিতে কত বাইট জায়গা দখল করে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু 4টা ডাটা টাইপ নিয়ে পড়েছিলাম, তাই না? আমরা 4টা ডাটা টাইপ কি পড়েছি? ইন্টিজার, ফ্লোট, তারপর হচ্ছে যে কি ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এবং কি ডাবল।
তাহলে আমার মাঝে মাঝে রেঞ্জ যখন বাড়াতে হবে তখন কিন্তু আমাদের এই ডাটা টাইপগুলোকে মডিফাই করার প্রয়োজন হবে। মডিফাই মানে কি, আমি রেঞ্জটা আর একটু বাড়াবো। তাহলে সেক্ষেত্রে যেমন ইন্টিজারের জন্য তো আমরা 2 বাইট জায়গা দখল করি, ইন্টিজার তো মেমোরিতে 2 বাইট জায়গা দখল করে, তাই না? তাহলে এটাকে যদি একটু এটাকে যদি আমার একটু বাড়াতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা ডাটা টাইপটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। আমরা কিভাবে মডিফাই করি, যেমন ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের জন্য আমরা সাইন, ডানসাইড, শর্ট এবং লং এগুলো ব্যবহার করে আমরা কিন্তু এই ডাটা টাইপগুলোকে কি করতে পারি, মডিফাই করতে পারি। এবং মডিফায়ার সবসময় ডাটা টাইপের পূর্বে বসে, মডিফায়ার সবসময় ডাটা টাইপের পূর্বে বসে। যেমন ইন্টিজার একটা ডাটা টাইপ, এই ডাটা টাইপের পূর্বে আমরা এই ডাটা টাইপকে মডিফাই করার জন্য, এটা রেঞ্জ বাড়ানোর জন্য এটার আগে কি করেছি, লং ইউজ করেছি, লং ইন্টিজার। ঠিক আছে, তার মানে এখন আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, লং ইন্টিজার মেমোরিতে কত চলক মেমোরিতে কত বাইট জায়গা দখল করে। হ্যাঁ, লং ইন্টিজার মেমোরিতে আমাদের ইন্টিজার তো বেসিক্যালি কয় বাইট জায়গা দখল করে, ইন্টিজার হচ্ছে যে 2 বাইট জায়গা দখল করে। এখন আমাদের আরো বড় রেঞ্জের প্রয়োজন হচ্ছে পূর্ণসংখ্যার ক্ষেত্রে, তখন আমরা এটাকে মডিফাই করবো। এবং লং ইন্টিজার কিন্তু মেমোরিতে 4 বাইট জায়গা কি করে দখল করে, লং ইন্টিজার মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। দেখো ইন্টিজার কিন্তু 2 বাইট, কিন্তু যখন এটাকে আমরা মডিফাই করলাম লং ইন্টিজার হচ্ছে 4 বাইট জায়গা দখল করে। আচ্ছা, এরপর সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে কি বলা হয়? আমরা জানি পূর্ণসংখ্যা নিয়ে আমরা কাজ করার জন্য একটু আগে বলেছি যে আমরা কি ব্যবহার করি, ইন্টিজার ব্যবহার করি। সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে বলা হয় ইন্টিজার। নিচের কোনটি সঠিক চলক? হ্যাঁ, তার মানে এখানে সঠিক চলক হচ্ছে যে আন্ডারস্কোর দেওয়া যেটা আছে সেটাই, আর বাকিগুলো কিন্তু হচ্ছে না। আমরা একটু মিলিয়ে দেখবো এখন। হ্যাঁ, এরপর আসো আমরা এখানে বেশ কিছু ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই ক্যারেক্টারগুলো হচ্ছে যে কি অর্থ বহন করে। পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোন ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে যে কি, পরবর্তী লাইনে যাওয়ার জন্য স্ল্যাশ এন এই ক্যারেক্টারটা ব্যবহার করা হয়। এখানে অপশনটাতে ভুল দেওয়া আছে আর কি। হ্যাঁ, স্ল্যাশ এন ব্যবহার করা হয় পরবর্তী লাইনে যাওয়ার জন্য। আচ্ছা, নিচের কোনটি সি ভাষায় বৈধ চলক? অবশ্যই এই যে আন্ডারস্কোর দেওয়া, যেটা সব জায়গায় এই আন্ডারস্কোর দেওয়াটাই আসছে। তারপর হচ্ছে যে সি ভাষায় বৈধ চলক কোনটা, রোল 107 অবশ্যই। হ্যাঁ, বাকিগুলো তো হচ্ছে না, হাইফেন দেওয়া যাবে না, এটা তো অলরেডি একবার আলোচনা হয়েছে আর কি। হ্যাঁ, এরপর আসো আমরা চলে আসি এই যে সি ভাষায় চলকগুলো লক্ষ্য করি। আবার আসছে প্রশ্নটা, এখানে আন্ডারস্কোর দিয়ে এটাও হবে, এখানে হোয়াইট স্পেস আছে, এটা এখানে হোয়াইট স্পেস আছে নাকি একসাথে দেওয়া আছে, এটা মাঝে মাঝে আসলে প্রিন্টিং মিস্টেক হয়, এটা মনে হয় একসাথে দেওয়া ছিল। যদি হোয়াইট স্পেস থাকে তাহলে এটা হবে না, আর যদি একসাথে দেওয়া থাকে তাহলে এটা হবে। আর এখানে তো মাঝখানে তো কোনো কিছু ব্যবহার করা যাবে না, তাহলে 1 আর 2 হবে আনসার। যেহেতু অপশানে শুধু 1 নাই, তার মানে এটা হয়তো একসাথে ছিল আর কি, পাশাপাশি ছিল। আচ্ছা, এরপর আমরা চলে আসি বোর্ড প্রশ্নে। আর কোনটা আসছে আমরা একটু দেখি তো। হ্যাঁ, সি ভাষায় ধ্রুবক ঘোষণা করার নিয়ম। আমরা ধ্রুবক বিভিন্নভাবে ঘোষণা করতে পারি, কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে ঘোষণা করতে পারি, ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করে করতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ডিফাইন প্রি প্রসেসর করে ব্যবহার করে করা হয়েছে, কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে করা হয়েছে, নর্মালি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হয়েছে। তার মানে এখানে অপশন তিনোটাই আছে, তিনোটাই এখানে উত্তর হবে। আচ্ছা, এরপর আমরা দেখি রোল ফিল্ডের ডাটা টাইপ কি হতে পারে। রোল হচ্ছে যে আমাদের ডাটা টাইপ কি হতে পারে, রোল হচ্ছে যে আমাদের অবশ্যই কি ইন্টিজার, তাই না? ইন্টিজার, আমাদের টেক্সট তো হবে না। আমরা রোল কিভাবে লিখি, পূর্ণসংখ্যা দিয়ে লিখি না, আমরা তো আবার ভগ্নাংশও লিখি না। আমরা কি রোল লিখি 1.5 না, আমরা রোল লিখি 1, 2, 3, মানে পূর্ণসংখ্যাগুলোকে ব্যবহার করি। আর এখানে অপশনটাতে দেখা যাচ্ছে আবার টেক্সট তো হবে না, তার মানে 1 আর 3 আনসার হবে। সি ভাষায় হেডার ফাইল, সি ভাষায় হেডার ফাইল হচ্ছে অবশ্যই তিনটাই হবে উত্তর, প্রোগ্রামের আবশ্যকীয় অংশ, ডেটা টাইপ ধারণকারী ফাইল এবং ফাংশনের বর্ণনাকারী ফাইল, তিনটাই হবে। অপশানে যেটা তিনটা দেওয়া আছে তিনটাই আনসার হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি যে হ্যাঁ, ডেটা টাইপ থেকে আরও কিছু প্রশ্ন আসছে। এখানে কিন্তু সব ডেটা টাইপের প্রশ্ন। এই যে নিচের উদ্দীপকটি পড়ো এবং 69 এবং 70 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো, এটা একটা মেইন ফাংশন ইন্টিজার এন, একটা এন ভ্যারিয়েবল ডিক্লারেশন করা হয়েছে, স্ক্যানএফ দিয়ে এন এর মান নেওয়া হয়েছে, তারপর এটাকে আবার স্কোয়ার রুট করা হয়েছে। উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপ কোনটি? হ্যাঁ, উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপ কোনটি? তার মানে এখানে আমাদের ডাটা টাইপ হিসেবে আমরা কি ব্যবহার করেছি, আমরা ইন্টিজার ব্যবহার করেছি। তাহলে ইন্টিজার হচ্ছে যে কি, একটা প্রাইমারি ডাটা টাইপ। ইন্টিজার হচ্ছে যে একটা প্রাইমারি ডাটা টাইপ, ঠিক আছে? ইন্টিজার হচ্ছে একটা প্রাইমারি ডাটা টাইপ, ঠিক আছে? আচ্ছা, ইন্টিজার হচ্ছে একটা প্রাইমারি ডাটা টাইপ বা মৌলিক ডাটা টাইপ। ওকে, আচ্ছা, তাহলে এরপর আসি আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। উদ্দীপকে আবশ্যকীয় হেডার ফাইল কোনটি? এখানে দেখো
প্রিন্টএফ স্ক্যানএফ ইনপুট এবং আউটপুট ফাংশন ব্যবহার করা হয়েছে, অবশ্যই studio.h এই হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। এরপর আবার স্কোয়ার রুট ফাংশনটা ব্যবহার করা হয়েছে, স্কোয়ার রুটের জন্য অবশ্যই mat.h এই হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। আমরা কিন্তু একটু আগেই বলেছি যে স্কোয়ার রুট বা পাওয়ার ফাংশনের জন্য আমাদেরকে, পাওয়ার ফাংশন ইউজের জন্য অবশ্যই আমাদেরকে হেডার ফাইল হিসেবে math.h ব্যবহার করতে হবে। আর ইনপুট আউটপুট ফাংশনের জন্য অবশ্যই আমাদেরকে studio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই হেডার ফাইলটি ব্যবহার করতে হবে। নেক্সট আমরা চলে আসি, আচ্ছা এখানে হচ্ছে ফ্লোট আর, এখানে এটা হচ্ছে কি ভ্যারিয়েবল ডিক্লারেশন করা হয়েছে। ভ্যারিয়েবল ডিক্লারেশন করার কি আগে কি দেওয়া হয়, একটা ডাটা টাইপ দেওয়া হয়, অর্থাৎ কোন ধরনের ডাটা টাইপ নিয়ে আমরা, কোন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করব। এরপর হচ্ছে ভ্যারিয়েবল নেমটা দিতে হয়, ভ্যারিয়েবল নেমটা দিতে হয়, ঠিক আছে। তার মানে প্রথমে ডাটা টাইপ ফ্লোট ডিক্লেয়ার করা হয়েছে এবং আর ভ্যারিয়েবল নেম, এটা তার মানে প্রোগ্রাম ডিক্লেয়ার আর কি, আর হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। আচ্ছা, প্রোগ্রামে উল্লেখিত %d এর পরিবর্তে ব্যবহার করা যায়, এখানে আমরা কি ব্যবহার করেছি, ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d। এখন আমরা %d ফরম্যাট স্পেসিফায়ার কখন ব্যবহার করি, যখন আমরা ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করি, ঠিক আছে। এখন আমরা তো এখানে ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করিনি, আমরা এখানে ব্যবহার করেছি ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের জন্য আমরা কোন ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করি, %f ব্যবহার করি। হ্যাঁ, এখন এখানে আবার কি আসছে, %.2f, এটা মানে কি, আমরা কিন্তু এটাও ব্যবহার করতে পারবো। কেন, এটা হচ্ছে যে আমরা ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশে কোনো মান ইনপুট হিসেবে নেওয়ার জন্য অথবা আউটপুট দেখানোর জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %f ব্যবহার করি। .2f মানে হচ্ছে ভগ্নাংশটা তো এইভাবে আসবে, তাই না, 3.1413 এইভাবে করে যে কোনো একটা মান ধরো আসবে। এখন .2f মানে হচ্ছে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত সেটা কাউন্ট করবে। তার মানে আপনি ফ্লোটের জন্য %f এবং .2f দুইটাই কিন্তু কি করতে পারি, ব্যবহার করতে পারি। .2f মানে হচ্ছে দশমিকের পরে কয় ঘর পর্যন্ত নিবে, 2 ঘর পর্যন্ত নিবে। আমি যদি %.3f যদি লিখি তাহলে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিবে, কিন্তু %r নামে কোনো ফরম্যাট স্পেসিফায়ার ফ্লোটের জন্য কি করা হয় না, ব্যবহার করা হয় না। দেখেছো তাহলে ডাটা টাইপ এবং ফরম্যাট স্পেসিফায়ার কতগুলো প্রশ্ন এসেছে। এবার আমরা চলে যাই নেক্সট কিওয়ার্ডের মধ্যে। আমরা কিন্তু একটু আগেই বলেছি কিওয়ার্ড মানে হচ্ছে যে কিছু সংরক্ষিত শব্দ, যে শব্দগুলো হচ্ছে যে আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করি, এগুলো একটা নির্দিষ্ট অর্থ কি করে, বহন করে, ঠিক আছে। তো আমরা বেশ কিছু কিওয়ার্ড সম্পর্কে একটু দেখব। কিওয়ার্ড হচ্ছে কি, কিওয়ার্ড হচ্ছে প্রত্যেক প্রোগ্রামিং ভাষায় নিজস্ব কিছু সংরক্ষিত শব্দ আছে যা প্রোগ্রাম রচনা করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। সি প্রোগ্রামিংয়ে এক এক বই এক একটা সংখ্যা দেওয়া আছে, প্রায় 32টার মতো কিওয়ার্ড দেওয়া আছে, অনেক জায়গায় আবার 47 দেওয়া আছে। যাই হোক, সংখ্যা দিয়ে প্রশ্ন তেমন আসে না, আমাদেরকে কোনগুলো কিওয়ার্ড এগুলো একটু মনে রাখতে পারলে ভালো। তবে এখন যেহেতু পরীক্ষার সামনে, এখন খুব বেশি তো আমরা এগুলো নিয়ে মাথা ঘামাতে পারবো না, তাই না। তাহলে নিচের কোনটি সি ভাষার কিওয়ার্ড, এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে সি ভাষার কিওয়ার্ড, এটা নির্দিষ্ট অর্থ বহন করে, পূর্ণ সংখ্যা, তাই না। এরকম আরও বেশ কিছু কিওয়ার্ডের আমি ইম্পর্টেন্ট কিওয়ার্ডের নাম বলছি, একটু তোমরা দেখো, এগুলো একটু মাথায় রাখবে। এই কিওয়ার্ডগুলো সবগুলো তো দেখা সম্ভব না, এই কয়েকটা একটু মাথায় রাখবে। যেমন অটো, এগুলো হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ, সংরক্ষিত শব্দ। তারপর হচ্ছে কি ব্রেক, তারপর একটু মনে রাখবা যেমন ক্যারেক্টার, হ্যাঁ, তারপর মনে রাখবা হচ্ছে কন্টিনিউ, ওকে, কন্টিনিউগুলো হচ্ছে সবগুলো কিওয়ার্ড। তারপর হচ্ছে ডু, দেন ডাবল, মানে যতগুলো আমাদের ডাটা টাইপ আছে ডাবল। তারপর হচ্ছে ইফ, এলস, এগুলো হচ্ছে বিভিন্ন কিওয়ার্ড, হ্যাঁ। তারপরে যে ফ্লোট, ডাটা টাইপগুলোর কথা একটু আগে বললাম, ফর, লুপ আর কি। তারপর হচ্ছে ইন্টিজার, হ্যাঁ। তারপর হচ্ছে যে লং, এরপর দেন কয়েকটা দেখলে হবে, যেমন ওয়াইল, এগুলো একটু মনে রাখবো। এগুলো কিন্তু সি প্রোগ্রামে একটা নির্দিষ্ট কিছু অর্থ বহন করে, আরও অনেকগুলো আছে, এগুলো একটু মনে রাখবো, এগুলো থেকে আশা করছি পাবে। তারপরে দেখি আমরা আর কি আসছে, নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ, হ্যাঁ, যেমন হচ্ছে দেখি রিটার্ন, গো টু, ব্যাক, ব্রেক, হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে। রিটার্ন, গো টু, ব্রেক, এগুলো কিন্তু সবগুলো কিওয়ার্ড, ঠিক আছে। এগুলো কিন্তু নির্দিষ্ট অর্থ আছে, ওকে। নিচের সি প্রোগ্রামের ভাষায় সুইচ কি, সুইচ হচ্ছে একটা কিওয়ার্ড, এটার নির্দিষ্ট অর্থ আছে, সুইচ কেস, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিওয়ার্ড থেকে আমরা এগুলো দেখলাম। এরপর আমরা চলে যাব এক্সপ্রেশন বা রাশিমালায়, যেটা সুপার ইম্পর্ট্যান্ট। এখান থেকে 100% পরীক্ষায় একটা এমসিকিউ পাবা। আমাদের কিন্তু এই ভিডিওটাতে কিন্তু আমরা একদম খুব নির্দিষ্ট করে বলছি যে আমরা কিভাবে এগুলো আনসার করব বা কোনগুলো থেকে প্রশ্নগুলো আসবে সেগুলো দেখবো। আচ্ছা, অপারেটর থেকে আমি একটু আলাদা করে দিব, ঠিক আছে। অপারেটর থেকে একটু আলাদা করে দিব মানে কোনগুলো তুমি একটু দেখবে এবং কোনগুলো থেকে মাস্ট বি তুমি কমন পাবে, কারণ পরীক্ষার আগে এখন তোমার এত কিছু মাথা ঘামানোর সুযোগ নাই, ঠিক আছে। অপারেটরের ক্ষেত্রে ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, এত কিছু দিয়ে মনে রাখার প্রয়োজন নাই। শুধু এটা মনে রাখো অপারেটরের ক্ষেত্রে, যেমন অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো, অ্যারিথমেটিক অপারেটর, শুধু আমি যেভাবে বলছি সেভাবে মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নেই। অ্যারিথমেটিক
অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। তারপর হচ্ছে যে 2 নম্বর মনে রাখো কোনগুলো রিলেশনাল অপারেটর। 100% মনে রাখতে হবে রিলেশনাল অপারেটর 6টি এবং কোনগুলো রিলেশনাল অপারেটর 100% মনে রাখতে হবে পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, পরীক্ষায় আসার মতো। 3 নম্বর হচ্ছে যে কোনগুলো লজিক্যাল অপারেটর। 3 নম্বর হচ্ছে যে কোনগুলো লজিক্যাল অপারেটর, কোনগুলো লজিক্যাল অপারেটর, এগুলো একটু আমরা মনে রাখবো, ঠিক আছে। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে কোনগুলো? অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে এই যে আমরা প্লাস মাইনাস, অনেক সময় প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম দিয়ে বলবো এখানে কয়টা অপারেটর ব্যবহার করা হয়েছে, আমাদেরকে এগুলো একটু দেখতে হবে ভালো করে। প্লাস মাইনাস গুণ, তারপর হচ্ছে ভাগ, তারপর হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে 6টি, মনে রাখবো রিলেশনাল অপারেটর হচ্ছে 6টি 100% পরীক্ষা আসার মতো। সেটা কি কি? লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, তারপর হচ্ছে ইকুয়াল টু আর নট ইকুয়াল, এগুলো হচ্ছে যে সবগুলো রিলেশনাল অপারেটর। হ্যাঁ, 1 2 3 4 5 6, ঠিক আছে। তারপর দেন আসি আমরা লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড, মাস্ট বি দেখতে হবে, সুপার ইম্পর্টেন্ট। লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড আর লজিক্যাল নট, ঠিক আছে। লজিক্যাল নট, এগুলো হচ্ছে যে লজিক্যাল অপারেটর। এই তিনটা একটু ভালো করে দেখবে, এগুলো থেকে কিন্তু বেশি আসে। তারপরও আমরা দেখি, এরপর সামনের দিকে মুভ করি, দেখি আর কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে। এই তিনটা অবশ্যই দেখে নিতে হবে। দেন আমরা আসি, এবার দেখি, এবার আমরা এখান থেকে আনসার করি। কোনটি লজিক্যাল অপারেটর? একটু আগেই বললাম লজিক্যাল অপারেটর হচ্ছে 3টা। একটা হচ্ছে লজিক্যাল অর, একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, আর এটা হচ্ছে যে লজিক্যাল নট। তার মানে এখানে আমাদের অপশন কি হবে? এই যে লজিক্যাল অর, এটাই হচ্ছে আনসার। এরপর নিচে কোনটি রিলেশনাল অপারেটর দেখেছো এসেছে? নট ইকুয়াল, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কয়টি? 6টি। গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, ইকুয়াল টু আর নট ইকুয়াল। সে আমরা সি ভাষায় রিমাইন্ডার কোন ধরনের অপারেটর, অর্থাৎ ভাগশেষ নির্ণয় করার জন্য আর কি, ঠিক আছে। একটু আগে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এরপর দেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট আর কি আছে অপারেটর থেকে প্রবলেম? এই যে সি ভাষায় এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, তাই না? লজিক্যাল অপারেটর কোনটি? রিলেশনাল অপারেটর বা সম্পর্কযুক্ত অপারেটর, গ্রেটার দেন অর ইকুয়াল। নিচের কোনটি রিলেশনাল অপারেটর? ইকুয়াল টু, সরি। আচ্ছা, এরপর দেখি আমরা, হ্যাঁ, এরপর এখানে অপারেটর থেকে আরও কিছু সুন্দর কিছু প্রশ্ন এসেছে, আমরা একটু দেখব। এখানে বেশ কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করা হয়েছে। আমরা একটু দেখব, এই জিনিসগুলো কিন্তু খুব সোজা, তেমন বেশি কঠিন কিছু না। যেমন এক্সের মান 5 হলে এক্সপ্রেশন এক্স প্লাস সমান 15 এর মান কত? হ্যাঁ, এক্স প্লাস ইকুয়াল 15, এগুলোকে বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে একটু যুক্ত করে দিই, 4 নম্বরে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো? এই যে আমরা এই কয়েকটা একটু মনে রাখবো, হ্যাঁ, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, এগুলো কি অর্থ বহন করে সেগুলো কিন্তু আমি বলছি। এই যে দেখো, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা একটু মনে রাখো। তার মানে এটা একটু মনে রাখো। এখন সবগুলোর দিকে আমরা একই ফোকাস দিতে পারবো না, হ্যাঁ। যারা এই সি প্রোগ্রামিংয়ে একটু পিছিয়ে আছো তারা এখন সব কিছুতে ফোকাস দিতে পারবে না, একটু যেভাবে বলছি সেভাবে মনে রাখো। এক্স প্লাস ইকুয়াল সমান 15 এর মান কত? এটা এই যে প্লাস ইকুয়াল, এটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এই এক্স প্লাস ইকুয়াল 15 মানে কি জানো? এক্স প্লাস ইকুয়াল 15 মানে হচ্ছে এক্স সমান সমান এক্স প্লাস 15, এক্স সমান এক্স। আমি এটা আবার এখানে লিখি, এক্স প্লাস ইকুয়াল 15 সমান হচ্ছে যে এক্স সমান সমান এক্স প্লাস 15, একই কথা, হ্যাঁ। এক্স প্লাস ইকুয়াল 15 মানে হচ্ছে যে এক্স সমান সমান এক্স প্লাস 5, ঠিক আছে, এক্স প্লাস 15। তার মানে এক্স এর মান কত দেওয়া ছিল? 5, তাহলে 5 প্লাস 15, তাহলে 5 প্লাস 15 মানে কত হবে? 20, তাহলে এটা আনসার হবে 20, ঠিক আছে। বুঝাতে পেরেছি আমি? এক্স প্লাস ইকুয়াল 15 মানে এক্স সমান সমান এক্স প্লাস 15, এক্স এর মান হচ্ছে 5, তাহলে এখানে 5 বসিয়ে দাও, তাহলে 5 প্লাস 15 মানে হচ্ছে 20। আশা করি বুঝাতে পেরেছি। এরপর আমরা ময়মনসিংহ বোর্ড 2023-এর প্রবলেমটা চলে যায়। নিচের উদ্দীপকটি পড়ো এবং 96 নম্বর প্রশ্নের উত্তর দাও। এক্স সমান সমান 10 দেওয়া আছে, ওয়াই সমান সমান এক্স গুণ 5, তাহলে আমরা এখানেই কাজ করে ফেলি। এক্স এর মান কত? 10, তাহলে 10 গুণ 5 মানে হচ্ছে এখানে আমরা ওয়াই এর মান পেয়েছি 50, ওয়াই এর মান পেয়েছি আমরা এখানে 50। তাহলে এবার ওয়াই সমান সমান ওয়াই
রিমাইন্ডার 3, তার মানে এখানে আমরা কি করেছি, ওয়াই এর মান কত এখন 50। হ্যাঁ, তার মানে এবার 50কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত সেটা আমাকে এখানে মানে বের করতে বলেছে। 50কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত, 348, তাহলে ভাগশেষ কত থাকে 2, তাহলে সেটা কিন্তু এখানে আনসার হিসেবে বলা হয়েছে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন? আবার এসেছে লজিক্যাল অ্যান্ড হচ্ছে এটা, আর এটা হচ্ছে যে লজিক্যাল অর, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে এই যে অ্যান্ড এবং অর এবং নটকে প্রোগ্রামিং ভাষায় কি বলে, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর তাহলে সুপার ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসছে। ওকে, দেন আমরা আসি, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের মানটা বের করতে বলা হয়েছে। আমরা একটু দেখি, x সমান সমান পাওয়ার 3 2, এটা মানে কি, x সমান সমান পাওয়ার 3,2 মানে হচ্ছে 3 স্কোয়ার। ওকে, প্লাস 5 রিমাইন্ডার 2, অর্থাৎ 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, +3। তাহলে আমরা এবার সহজে করে ফেলি, 3,2 মানে হচ্ছে 3 স্কোয়ার। ওকে, 2,3 মানে হচ্ছে যে পাওয়ার 2 কিউব, তারপর 3,2 মানে হচ্ছে যে 3 স্কোয়ার। আশা করি বুঝাতে পেরেছি। এই যে পাওয়ার 3,2 মানে 3 স্কোয়ার, প্লাস এখানে 5 রিমাইন্ডার 2, তার মানে হচ্ছে যে 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, 2 দিয়ে 4 হয়, তাহলে ভাগশেষ থাকবে হচ্ছে 1, প্লাস হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 + 1 + 3, তার মানে 9 কে 10, 10 আর 3 কত, 13, তাহলে আনসার হচ্ছে 13। ঠিক আছে, দেখো কত সহজ এই জিনিসগুলো, আমরা শুধুই ভয় পাচ্ছি, এগুলো দেখলেই কিন্তু আমরা মোটামুটি অনেকগুলো জিনিস কমন পেয়ে যাব। আচ্ছা, 5x² + 6x + 4 এর সি ভাষায় এক্সপ্রেশন কোনটি? তাহলে আমরা সি ভাষায় লেখার সময় কিন্তু এইভাবে করে লিখতে পারবো না, আমাদেরকে লেখার সময় কিভাবে লিখতে হবে, 5 গুণ x গুণ x, তাহলে কি হবে, 5x² হয়ে যাবে, প্লাস 3 গুণ x, ওকে, প্লাস হচ্ছে কি 4, তার মানে এটা আনসার হবে গ। এরপর আমরা দেখি সি ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে কি করা যায়, যোগ করা যায়, ভাগশেষ নির্ণয় করা যায়। ছোট বড় কিন্তু তুলনা করা যায় না, কারণ হচ্ছে 1 আর 3 হচ্ছে উত্তর, কারণ ছোট বড় অর্থাৎ গ্রেটার দেন বা লেস দেন এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। ছোট বড় তুলনা করা যায় হচ্ছে রিলেশনাল অপারেটরে। গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটরে যোগ করা যায় বা ভাগশেষ নির্ণয় করা যায়। এই যে আমরা এখানে কিন্তু এটা দেখিয়েছিলাম, গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটরে যোগ বিয়োগ করা যায়, গুণ ভাগ করা যায়, আর ভাগশেষ নির্ণয় করা যায়। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। এই যে এখানে একটা সুন্দর প্রশ্ন দেওয়া আছে, x সমান সমান দেওয়া আছে 100, x1 সমান দেওয়া আছে হচ্ছে যে 5, আর x সমান সমান x রিমাইন্ডার 10। ওকে, তাহলে এখানে আমরা আনসার কি পেতে পারি, x এর মান কত? তার মানে এখানে একটা জিনিস খেয়াল করি, আমাদেরকে x সমান সমান দেওয়া আছে x রিমাইন্ডার 10, তার মানে x এর মান হচ্ছে কত, 100, রিমাইন্ডার হচ্ছে কত, 10, ভাগশেষ নির্ণয় করবো। তাহলে 100কে 10 দ্বারা ভাগ করলে 10 10 100, কোনো ভাগশেষ থাকে না, তাহলে আনসার হবে 0, ভাগশেষ হবে 0। এটা মানে হচ্ছে কি, আমরা 100কে 10 দ্বারা ভাগ করে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ পাবো আমরা 0। আর উদ্দীপকে ব্যবহৃত অপারেটর, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে রং ইনফরমেশনটা, রং অপশনটা খুঁজে বের করে, বাকি দুটোই হবে আনসার। এখানে দেখো, এখানে কিন্তু কোনো লজিক্যাল অ্যান্ড অর বা লজিক্যাল নট অপারেটর ব্যবহার করা হয়নি, তাহলে কোনো লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়নি, তাহলে অবশ্যই অ্যারিথমেটিক এবং অ্যাসাইনমেন্ট অপারেটর হবে কি আনসার, অ্যারিথমেটিক এবং অ্যাসাইনমেন্ট। এইভাবে করেও কিন্তু তুমি খুব সহজে অপশনগুলো দেখে বের করে ফেলতে পারো আর কি। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাব, ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর। এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেখানে এই যে প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটেশন নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। আমি ভিডিও লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিব। প্রিফিক্স এবং পোস্টফিক্স অপারেটর নিয়ে খুব সুন্দর একটা ভিডিও আছে, আমি সেটা কমেন্ট বক্সে দিয়ে দিব। এই যে যেমন এটা কি, যেমন i++ এবং ++i দুইটার মধ্যে তফাৎটা করতে। এই ক্ষেত্রে দেখো i এর মান 8 এবং k সমান i++ দেওয়া আছে। আচ্ছা, তার মানে i এর মান হচ্ছে 8 আর k সমান i++ দেওয়া আছে। i এর মান কত হবে আর k এর মান কত হবে, আমি প্লাস প্লাস এবং i++ এবং ++i দুটাই বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, i++ মানে হচ্ছে এখানে আমাদের i এর যে মানটা সেটা k এর মান হিসেবে আমরা অ্যাসাইন করে দিব। i এর মান কত, 8, i++ অর্থাৎ প্লাস প্লাস যদি পরে থাকে পোস্টফিক্স নোটেশন হয়, i এর যে মানটা আছে সেটা আমরা k এর মান হিসেবে বসিয়ে দিব, পরবর্তীতে i এর মান 1 বৃদ্ধি করব। তাহলে i++ মানে i এর মান 1 বৃদ্ধি করলে কত হবে, 9। তার মানে দেখো জিনিসটা আনসারটা কত হবে, তাহলে i এর মান হবে 9 আর k এর মান হবে 8, তাহলে গ নাম্বারটা কি হবে, উত্তর হবে। আর যদি প্লাস প্লাস আগে থাকতো অর্থাৎ ++i, তার মানে i++ মানে হচ্ছে যে i এর যে মানটা সেটা k এর মান হিসেবে বসিয়ে দিব, পরবর্তীতে i এর মানে 1 বৃদ্ধি করব। আর ++i মানে হচ্ছে যে
শুরুতেই তখন আই এর মান কত হবে আর কে এর মান কত হবে, প্লাস প্লাস আই মানে হচ্ছে শুরুতে আমরা আই এর মান 1 বৃদ্ধি করে দিব, সেই বৃদ্ধিকৃত মানটাই আমরা আবার কে তে কি করব, ব্যবহার করব। তাহলে শুরুতে যদি বৃদ্ধি করে দিই তাহলে আই এর মান 8 ছিল, তাহলে 9 হবে, এবং কে এর মানে কত হবে, 9 হবে। ঠিক আছে, তাহলে এই দুটো একটু দেখবে, আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেটাও দেখবে, তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে একটা প্রশ্ন পাবে। এরপর আসো নেক্সট আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে সিলেট বোর্ড 2019-এ এসেছিল 108 এবং 109 নম্বর প্রশ্ন তো দিতে বলা হয়েছে। ইন্টিজার এবি নামে দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, তার টাইপ হচ্ছে ইন্টিজার। বি সমান 50, এ সমান 50 রিমাইন্ডার 25, তার মানে 50 রিমাইন্ডার 25। ঠিক আছে, তার মানে 50কে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, তাই তো। এখানে কিসের মান আউটপুটে দেখাতে বলা হয়েছে, এ এর মান। তাহলে আমরা একটু বুঝি, এ সমান সমান লিখা আছে বি রিমাইন্ডার 25, বি এর মান হচ্ছে 50, তাহলে রিমাইন্ডার 25, তার মানে 50কে 25 দ্বারা ভাগ করে ভাগশেষ কত। এখানে এই আউটপুটে কার মান বের করতে বলা হয়েছে সেটা দেখতে হবে। আউটপুটে দেখাতে বলেছে এ এর মান, তাহলে এ এর মান কত আসছে, এখানে 50কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আসবে কত, 0, তার মানে এ এর মান আসতে আসতে এখানে এ এর মান আসছে এখানে কত, 0। ঠিক আছে, আচ্ছা তাহলে গেল 0। এরপর একটা বলছে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটা, যেমন সি প্রোগ্রামিং ভাষাটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কথা ঠিক আছে। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাও ঠিক আছে। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এটাও ঠিক আছে। তিনোটাই কিন্তু সঠিক উত্তর, তাহলে আনসার হবে ঘ 1, 2 এবং 3। তারপর হচ্ছে আমরা দেখি এ এর মান দেওয়া আছে 3, এ ভ্যারিয়েবলের মান দেওয়া আছে 3, আর বি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, বি সমান দেওয়া আছে প্লাস প্লাসে। আচ্ছা তাহলে আমি কি বলেছিলাম, এ এর মান হচ্ছে 3 আর বি এর মান হচ্ছে যে প্লাস প্লাস এ, তাহলে প্লাস প্লাস এ হলে আগে এ এর মান কত হবে আর বি এর মান কত হবে, তাই তো। তাহলে আগে এ এর মান 1 বৃদ্ধি করে ফেলবে এবং সেই বৃদ্ধিকৃত মানটাই আবার বিতে বসিয়ে দিবে। হ্যাঁ, তাহলে প্লাস প্লাস যেহেতু আগে আছে, একটু আগে আমি এটার ব্যাখ্যা দিলাম, তাহলে এটার উত্তর হবে কত, 4 হবে উত্তর। ঠিক আছে, আর এ প্লাস প্লাস হলে হচ্ছে যে আগে এর মানটা, এ যে মানটা সেটা বি এর মান হিসেবে বসিয়ে দিব, তারপর সেটা 1 করে কি করব, বাড়াবো, তখন বি এর মান হবে কত, 4, এবং বি এর মান হবে 3 আর এ এর মান হবে কত, 4। ঠিক আছে, আচ্ছা তাহলে অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম রান করলে প্রিন্টএফ ফাংশনে বি এর মান 8 হবে কি পরিবর্তন করলে। এখন অতিরিক্ত লাইন লিখে কিভাবে পরিবর্তন করা যাবে, এখন এ এর মান হচ্ছে কত, 3, তাহলে বি এর মান আমাকে কত করতে হবে, 8 করতে হবে, বি এর মান কত হবে, 8 হবে। তাহলে এর সাথে কত যোগ করলে বি এর মান 8 হচ্ছে, 5 যোগ করলে, তাহলে বি সমান সমান আমরা কি দিব, a প্লাস 5। ঠিক আছে, তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে বি সমান সমান a প্লাস 5 দিলে কি হয়, a এর মান 3, তাহলে 3 এর সাথে 5 যোগ করলে বি এর মান কত হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে পরিবর্তনটা আমরা বুঝতে পারছি, বি সমান সমান a প্লাস 5, তাহলে আনসার হবে ঘ, বি সমান সমান a প্লাস 5। ওকে, দেন আমরা প্রোগ্রামিং স্টেটমেন্টগুলোতে চলে যাই। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা ধাপে ধাপে একটা একটা করে সলভ করি। আশা করছি তোমরা বুঝতে পারছো। কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ ক্র্যাক আইসিটির সাথে যুক্ত হয়ে যেতে পারো, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করছি। আচ্ছা, দেন আমরা একটা বোর্ড পরীক্ষার প্রশ্নে চলে আসি। এই যে কুমিল্লা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2017 দুইবার আসছে। আউটপুট স্টেটমেন্ট হলো কোনগুলো? হ্যাঁ, এখানে উত্তর হবে কত, 1 এবং 3। প্রিন্টএফ এবং পুটস ফাংশন হচ্ছে যে আউটপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো এই জায়গায় আমি একটা ব্যাখ্যা তোমাদেরকে দিতে পারি যে এই পুটস ফাংশনটা কখন ব্যবহার করা হয় বা গেটস ফাংশনটা কখন ব্যবহার করা হয়, এটা নিয়ে একটা ব্যাখ্যা আমরা একটু দেখতে পারি। এবং এই হেডার ফাইল এবং হেডার ফাইলের জন্য প্রয়োজনীয় মানে কোন লাইব্রেরি ফাংশনের জন্য কোন হেডার ফাইল ব্যবহার করবো, এগুলোর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ আমি আপলোড করে দিব, সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে। আচ্ছা, তার মানে এখানে একটা জিনিস একটু আমরা খেয়াল করে দেখো, এই যে প্রিন্টএফ তো একটা আউটপুট ফাংশন, তাই না? এটা আমরা আগেও দেখেছি। এবং পুটস এটাও কিন্তু একটা আউটপুট ফাংশন, এবং গেটসটা হচ্ছে যে কি, গেটসটা হচ্ছে যে ইনপুট ফাংশন। এটা একটা ইনপুট ফাংশন, এটা একটু মনে রাখবা যে প্রিন্টএফ এবং পুটস দুটো হচ্ছে যে আউটপুট ফাংশন। পুটস কখন ব্যবহার করি, বেসিক্যালি স্ট্রিং আউটপুট নেওয়ার জন্য আমরা এই পুটস ফাংশনটা ব্যবহার করি, আর স্ট্রিং ডাটা ইনপুট নেওয়ার জন্য আমরা গেটস ফাংশনটা ব্যবহার করি। ঠিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আর প্রিন্টএফটা তো আমরা আউটপুট ফাংশন হিসেবে ব্যবহার করি। তাহলে এখানে উত্তর হবে খ 1 এবং 3। আচ্ছা, দেন আমরা নেক্সট এইখানে এগুলো একটু ভালো করে দেখতে হবে যে গুরুত্বপূর্ণ হেডার ফাইলের বিভিন্ন ফাংশনের কাজগুলো। ঠিক আছে, আমি একটা পিডিএফ দিব, একটু দেখে নিতে হবে। দেন আমরা এখানে একটু দেখব প্রোগ্রাম রান করলে বি এর মান কত হবে। আচ্ছা, এখানে প্রোগ্রাম কি দেওয়া আছে আমরা একটু দেখি। এ নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, যার মান দেওয়া আছে 3, আবার বি নামের একটা ভ্যারিয়েবল আছে, বি সমান সমান 2 গুণ এ, বি সমান সমান 2 গুণ এ।
তাহলে প্রিন্টএফ বি, এই জায়গায় খেয়াল করতে হবে প্রিন্টএফ একটা আউটপুট ফাংশন কি প্রিন্ট দিবে, বি এর মান প্রিন্ট দিবে, সেটা ভালো করে খেয়াল করতে হবে। ওকে, তার মানে 2 গুণ এ এর মান কত দিয়েছে 3, তাহলে 3 × 2 মানে কত 6, তাহলে বি এর মান হবে 6, আনসার হবে ঘ, বি এর মান হচ্ছে 6। এগুলো একদম সহজ প্রশ্ন, আশা করছি তোমরা বুঝতে পারছো। প্রোগ্রাম রান করলে আউটপুট মান 3 হবে কখন? প্রোগ্রাম রান করলে আউটপুট মান 3 হবে কখন? এখন এ এর মান কত দেওয়া আছে? এ এর মান দেওয়া আছে 3, এখন বি এর মানও কখন 3 হবে? কারণ এ এর মান দেওয়া আছে 3, আমি যদি বি সমান সমান এ প্লাস প্লাস লিখি তাহলে এ এর মান কত হবে আর বি এর মান কত হবে? তখন আমার বি এর মান এ প্লাস প্লাস, যেহেতু এ এর মানটা বি এর মান হিসেবে আমরা অ্যাসাইন করবো, তাহলে এ এর মান কত 3, তাহলে বি এর মানে কত হবে 3, তারপর আমরা এ এর মান 1 বৃদ্ধি করবো, আমরা একটু আগে দেখেছি না? তাহলে তখন আমরা বি এর মান কত হচ্ছে, এখানে আমাকে আউটপুট কি দেখাতে বলেছিল, প্রোগ্রাম রান করলে আউটপুট, অর্থাৎ এখানে বি এর মান হচ্ছে কত দেখাতে, এখানে বি এর মান আউটপুট বি দেখাতে হবে, তাহলে বি এর মান 3 কখন হবে? যখন আমরা বি সমান সমান এ প্লাস প্লাস লিখবো। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই। এখানে লেখা আছে আমাদের, এই প্রবলেমটা একটু দেখি আমরা। এখানে লেখা আছে ফ্লোট ডাটা টাইপ কিন্তু ফ্লোট দেওয়া আছে, অর্থাৎ ভগ্নাংশ 21.5। এ ভ্যারিয়েবলের ডাটা টাইপ কিন্তু ফ্লোট দেওয়া আছে, বি ভ্যারিয়েবলের ডাটা টাইপ দেওয়া আছে ফ্লোট 9.7। আবার সাম নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যা ডাটা টাইপের ফ্লোট, অর্থাৎ মানটা ভগ্নাংশে দিবে। ঠিক আছে, তার মানে আমাদেরকে একটু ডাটা টাইপ খেয়াল করতে হবে। এই যে আমাদের এখানে সাম ভ্যারিয়েবলের ডাটা টাইপ কি দেওয়া আছে, ফ্লোট দেওয়া আছে, অর্থাৎ সাম ভ্যারিয়েবলের মানটা আমরা ভগ্নাংশে আনতে পারবো, এবং ভগ্নাংশে দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, %f ফরম্যাট স্পেসিফায়ার %f ইউজ করতে হবে, কিন্তু এখানে কি ইউজ করেছে %.2f, অর্থাৎ ভগ্নাংশের পরে 2 ঘর পর্যন্ত এটার মানটা দিবে, জাস্ট এটাই। তাহলে 21.5 আর 9.7 যোগ করলে কত হবে 31.20, আমাদের মানটা 2 ঘর পর্যন্ত দেখাতে হবে। ঠিক আছে, 31.2 আসে তো, তাহলে এটা 20 মানে 2 ঘর পর্যন্ত দেখাতে হবে। ওকে, আশা করি জিনিসটা বুঝাতে পেরেছি যে ভগ্নাংশের পরে 2 ঘর, এটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি। ওকে, এরপর হচ্ছে প্রোগ্রামটির ভ্যারিয়েবলগুলো মেমোরিতে মোট কত বাইট জায়গা দখল করবে। ভ্যারিয়েবল কি ব্যবহার করা হয়েছে, একটা ব্যবহার করা হয়েছে এ, একটা ব্যবহার করা হয়েছে বি, আরেকটা ভ্যারিয়েবল কি ব্যবহার করা হয়েছে সাম। 3টা ভ্যারিয়েবল, একটা এ, একটা বি, একটা সাম। এবং আমরা জানি এই ফ্লোট ডাটা টাইপটা হচ্ছে যে মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, 4 বাইট জায়গা দখল করে। তাহলে এ ভেরিয়েবলটা ডাটা টাইপ যেহেতু ফ্লোট, তার মানে এটা এ ভেরিয়েবলটা মেমোরিতে 4 বাইট জায়গা দখল করবে। বি ভেরিয়েবলেরও ডাটা টাইপ হচ্ছে ফ্লোট, তাহলে এটাও মেমোরিতে 4 বাইট জায়গা দখল করবে। সাম ভেরিয়েবলের ডাটা টাইপ হচ্ছে কত, ফ্লোট, তার মানে এটাও মেমোরিতে 4 বাইট জায়গা দখল করবে। তার মানে এটা টোটাল 4 4 8 8 4 12, টোটাল 12 বাইট জায়গা কি করবে, দখল করবে। তাহলে প্রোগ্রামের ভ্যারিয়েবলগুলো মেমোরিতে মোট 12 বাইট জায়গা দখল করবে। আশা করি বুঝতে পেরেছি আমরা, এগুলো কিন্তু একদম খুব সহজ প্রবলেম। এরপর আমরা নেক্সট আসি, দেন আমরা আসি রাজশাহী বোর্ড 2024 প্রবলেমটা এসেছিল। 24 সালের প্রবলেমগুলো একটু ভালো করে দেখো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এ আর বি নামে দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। বি সমান সমান 10, এ সমান হচ্ছে বি রিমাইন্ডার 5, তাহলে বি এর মান কত দেওয়া আছে 10, 10 রিমাইন্ডার 5, অর্থাৎ 10কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাবো আমরা, 0, 5 2 10। ঠিক আছে, 10কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, 5 2 10, আমরা ভাগশেষ পাবো হচ্ছে কত, 0। তাহলে এখানে আউটপুটে কাকে দেখাতে বলেছে, বারবার খেয়াল করতে হবে, আউটপুটে দেখাতে বলেছে এ এর মান, তাহলে এ এর মান কত আসতেছে 0, তাহলে আনসার হচ্ছে 0 ক। তারপর সি প্রোগ্রামিং ভাষা, এটা একটু সবসময় মনে রাখতে হবে, সি একটা কেস সেন্সিটিভ ভাষা। ঠিক আছে, কেস সেন্সিটিভ ভাষা, এখানে বড় হাতের ছোট হাতের অক্ষরের মধ্যে কিন্তু তফাৎ আছে, অবশ্যই কেস সেন্সিটিভ সি মনে রাখতে হবে, কেস। তারপর হচ্ছে কি জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং। ঠিক আছে, একটা মধ্যম স্তরের ভাষা, এটাও ঠিক আছে, কিন্তু একটা উচ্চ স্তরের ভাষা, এটা ঠিক নাই। তাহলে আনসার হবে 1 এবং 2, ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, দেন আমরা নেক্সট দেখি বোর্ড পরীক্ষা আর কোন প্রশ্ন আসছে। আমরা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেখি, এগুলো ভালো মতো অ্যানালাইসিস করলে আমাদের হয়ে যাবে। এবার আসি আমরা, খুব গুরুত্বপূর্ণ, আমরা লুপের প্রবলেমগুলোতে চলে আসছি। আমার এই লুপের প্রবলেম রিলেটেড একটা খুব সুন্দর ভিডিও আছে, যেখানে আমি বিভিন্ন লুপের ব্যবহারগুলো দেখেছি, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে এগুলো দেখো। আরও আমাদের যে ক্র্যাক আইসিটি যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নগুলো সব সমাধান করা আছে। এগুলো একটু ভালো মতো খেয়াল করলে কিন্তু তুমি অনেকগুলো জিনিস তোমার কাভার হয়ে যাবে। তোমাদের কাছে 3 দিন বন্ধ আছে, খুব ভালো করে পড়লে তোমাদের এই বিষয়গুলো তোমরা কাভার করে ফেলতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে একটা লুপের প্রবলেম দেখিয়েছে, আমি দেখি এখানে আর কোনো লুপের প্রবলেম দেখানো হয়েছে কিনা। ওকে, পরবর্তীতে হয়তো আরো কিছু প্রবলেম দেখানো হয়েছে। হ্যাঁ, লুপের ওখানে আরো কিছু প্রবলেম দেখানো হয়েছে, এখানে কিছু প্রবলেম দেখানো হয়েছে। তো আমি একটু এগুলোতে একটু সময় নিব এবং এগুলো একটু বিস্তারিত আলোচনা করব। আমি এতটুকু তোমাদেরকে কনফার্ম করার চেষ্টা করছি, যাতে তোমরা এই ক্লাসটা করার মাধ্যমে সি প্রোগ্রামিং থেকে যে মানে এমসিকিউগুলো আসবে, সেগুলো যাতে ঠিকঠাক মতো সবগুলো আনসার করতে পারো।
তো এখানে আমরা জানি আমাদের যখন পুনরাবৃত্তিমূলক কাজ করতে হয় তখন কিন্তু আমাদের যখন পুনরাবৃত্তিমূলক কাজ মানে একই কাজ যখন বারবার করতে হয় তখন আমাদেরকে লুপ ব্যবহার করতে হয়। অনেক ধরনের লুপ আছে, যেমন ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, ডু ওয়াইল লুপ আছে, ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, তারপর হচ্ছে যে ডু ওয়াইল লুপ আছে, ঠিক আছে। তার মানে এই লুপের স্ট্রাকচারগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে বেসিক্যালি দেখো এখানে কিন্তু একটা ধারার যোগফল নির্ণয় করা হয়েছে। তো এখানে এ নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে আর এস সমান সমান 0, অর্থাৎ এস নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যার ইনিশিয়াল ভ্যালু 0 সেট করা হয়েছে যোগফল নির্ণয় করার জন্য। এখানে একটা লুপ চালানো হয়েছে। আমার প্রথম কথা হচ্ছে যে এই লুপের বেসিক জিনিসগুলো যদি না বুঝো তাহলে অবশ্যই আগে ভিডিওটা দেখে আসবে, তাহলে কিন্তু এই জিনিসগুলো বুঝতে তেমন কোনো বেশি কঠিন হবে না। এ এর মান 1, এ লেস দেন অর ইকুয়াল 5। একটা ফর লুপের মধ্যে প্রথম ভ্যালুটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমার ধারাটা কত থেকে শুরু হয়েছে, এবং এ লেস দেন অর ইকুয়াল 5, এ এর মান অলওয়েজ 5-এর সমান হতে হবে অথবা 5 থেকে ছোট হতে হবে। এটা হচ্ছে কন্ডিশন। এটা হচ্ছে কি কন্ডিশন বা সত্য। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। 1 থেকে শুরু হবে, কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ লুপটা চলতে থাকবে। এ প্লাস প্লাস মানে হচ্ছে যে এ এর মান এক এক করে কি পাবে, বৃদ্ধি পাবে। এরপর সামের এখানে কি লেখা আছে, এস সমান সমান এস প্লাসে। আমি একটু এটা ডিটেলস দেখাই, একটু ভালো করে দেখো, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে এগুলো। পরবর্তীতে এগুলো আর ডিটেলস দেখাবো না, তোমরা নিজেরাই আনসার করতে পারবে। তাহলে আমি প্রথমে দেখি, এখানে লেখা আছে ইন্টিজার এ আর এস সমান সমান কত, 0 লেখা আছে, ইন্টিজার এ আর এস সমান সমান 0। তাহলে একটা লুপ চালানো হয়েছে ফর এ সমান সমান 1, এ লেস দ্যান অর ইকুয়াল 5, এরপর এর মান এক এক করে কি পাবে, বৃদ্ধি পাবে। এরপর যদি কন্ডিশন যদি সত্য হয় এটাকে বলা হচ্ছে যে কন্ডিশন, শর্ত। আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, অর্থাৎ এর মান কত করে করে বৃদ্ধি পাবে। প্লাস প্লাস মানে এর মান এক এক করে করে বৃদ্ধি পাবে, এটা এর মান 1 থেকে শুরু হবে। তাহলে এস সমান সমান কি লেখা আছে, এস প্লাসে, এস প্লাসে। এরপর হচ্ছে দেখি আমাদেরকে এস এর মানটা আউটপুটটা দেখাতে হবে। আমি একটু একটা ডিটেলস দেখাই, দেখো। তাহলে এখানে তোমাদেরকে প্রথমে কি কাজ করতে হবে, প্রথমে এ এর মান 1 থেকে আমরা শুরু করব, এ এর মান আমরা 1 থেকে কাজ শুরু করব। তাহলে এ এর মান প্রথমে 1, এই যে দেখো এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তার মানে এর মান 1 থেকে শুরু হবে, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, যে ধারাটা কত থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এটা একটা ধারার যোগফলের মতো আর কি, ঠিক আছে। তাহলে এই যে এইভাবে এক এক করে করে বাড়বে বেসিক্যালি এটা। হ্যাঁ, এটা ধারার যোগফলটা কত বের করতে বলা আছে, এর মান 1। তাহলে 1 এ লেস দেন অর ইকুয়াল 5 মানে হচ্ছে এর মান, কন্ডিশন কি দেওয়া আছে, এর মান 5-এর সমান অথবা 5 থেকে ছোট হতে হবে। তার মানে এর মান তো 1, তাহলে তো 5-এর থেকে ছোট, তার মানে কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে লুপের ভিতর প্রবেশ করবে, লুপের ভিতর প্রবেশ করে কি করবে, এস সমান সমান এস প্লাস এ। তাহলে এস এর মান কত, ইনিশিয়ালি কত ধরা হয়েছিল, 0 ধরা হয়েছিল, আর এখন এর মান কত, 1। তাহলে 0 + 1 সমান কত, 1। আশা করি আমি বুঝাতে পেরেছি। যখনই কন্ডিশন সত্য হবে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, শুধু এটা মনে রাখো। তারপর এ প্লাস প্লাস, অর্থাৎ এ এর মান কত বাড়বে, এ এর মান হচ্ছে যে 1 বাড়বে। এ এর মান যদি 1 বাড়ে তাহলে এ এর মান হচ্ছে 2 হলে তাও কিন্তু 5-এর থেকে ছোট, তার মানে কন্ডিশন সত্য। তাহলে এস সমান সমান কি হবে, আবার এস প্লাসে। তাহলে লাস্ট এস কত দেওয়া ছিল, লাস্ট এস এখানে কত এসেছিল, 1, আর এখন এর মান কত, 2। তাহলে 1 + 2 সমান কত, 3। এবার আবার এর মান এ প্লাস প্লাস মানে এর মান 1 বাড়বে, আবার কিন্তু দেখো 3 হচ্ছে 5-এর থেকে ছোট, তাহলে কন্ডিশন সত্য। তাহলে এস সমান সমান আবার এস প্লাসে, তাহলে এস এর মান লাস্ট কত এসেছিল, 3, আর এখন এ এর মান কত, 3, তার মানে 3 + 3 মানে হচ্ছে 6। এবার আবার এর মান 4, 1 বাড়বে, কন্ডিশন সত্য, তার মানে এস সমান সমান হচ্ছে যে এখন লাস্ট কত আসছে, 6 প্লাস এর মান হচ্ছে 4, তাহলে হচ্ছে 10। আবার এর মান 1 বাড়বে, 5 হবে, কন্ডিশন সত্য, তাহলে এস সমান সমান এস প্লাসে লাস্ট এস কত আসছিল, 10, আর এর মান কত, 5, তাহলে 10 + 5 মানে হচ্ছে কত, 15। তার মানে আমাদের লাস্ট কত আসছে, 15 আসছে। এরপরে এর মান 6 হবে, 6 হলে তো কন্ডিশন মিথ্যা, এর মান যদি 6 হয় কন্ডিশন মিথ্যা না, 5-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এরপরে এর আর সামনের দিকে যাবে না। তাহলে লাস্ট এস এর মান কত আসছে, 15। তাহলে এটাই হবে আমাদের আনসার, এই যে 15। আশা করি বুঝাতে পেরেছি ধারা যোগফলগুলো। এছাড়া আরও ভালো করে বুঝতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা ভালো করে দেখো। এরপর হচ্ছে এর মানের কোন কোন পরিবর্তনে আউটপুট 6 হবে, এর মানের কোন কোন পরিবর্তনে আউটপুট 6 হবে, এগুলো বোঝার জন্য আসলে তোমাকে অনেক ভালো করে এগুলো বুঝতে হবে, মানে প্রোগ্রামিংটা বুঝতে হবে, লুপগুলো বুঝতে হবে ভালো করে। তাহলে আমার আউটপুট আনতে হবে 6, তাহলে আমি কোন কোন জায়গায় পরিবর্তন করব। হ্যাঁ, আমরা এ এর মান দিব 2, আর এ সমান সমান a + 2, অর্থাৎ এর মান 2 করে করে বৃদ্ধি পাবো, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে, কারণ আমার আউটপুট আনতে হবে কত, 6। তাহলে এখন আমার যে লুপটা দেওয়া ছিল সেই লুপটাতে এ এর মান ছিল 1, এ লেস দেন অর ইকুয়াল কি ছিল, 5, আর a++, তাই না। তাহলে এটাতে আনসার আসছে কত, সামের মান আসছে কত, 15।
এখন আমাকে সামের মান আনতে হবে 6, সামের মান আনতে হলে 6 হলে আমি তো এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে তুমি যদি চেক করো, এর মান 1 থেকে শুরু করে এর মান 2 করে বাড়বে, তাহলে হবে 1 আর 3, তাহলে আনসার আসবে 4, তাই না? কারণ এর মান যদি একবারে তুমি এইভাবে করে এটা হিসাব করো, এর মান 1 থেকে শুরু হয়েছে, যে আমি এটা এখানে ধারার মতো দেখিয়েছিলাম না, যদি সহজভাবে বুঝতে চাও এই যে আমি বলেছিলাম এটা একটা ধারার মতো, ঠিক আছে না? তাহলে সহজভাবে যদি বুঝতে চাও এইভাবে চিন্তা করো। তাহলে প্রথমে এর মান 1 মানে এ থেকে 1 থেকে শুরু হয়েছে, এর মান 2 করে বাড়বে, এর মান 2 করে বাড়লে কত হবে? 1-এর পরে 3 হবে, 3-এর পরে কত হবে? 5 হবে, 5-এর পরে তো আর যাবে না, কারণ এটা কত পর্যন্ত ছিল? 5-এর সমান অথবা 5 থেকে ছোট ছিল, তাই তো? তাহলে 3 একে 4, 4 5 9, বড় হয়ে যাচ্ছে। আর এর মান 2 আর এর মান 2 থেকে শুরু করে যদি 2 বাড়ে, তাহলে প্রথমে এর মান 2, এর মান হচ্ছে প্রথমে 2, 2 এর পরে হচ্ছে যে কত? 2 বাড়বে, তাহলে 2 এর বাড়লে কত হবে? 4, 4-এর পর তো 6 হবে না, কারণ কন্ডিশন হচ্ছে যে 5-এর সমান অথবা 5 থেকে ছোট হতে হবে, তাহলে কন্ডিশন তো চেঞ্জ হয়নি, 5-এর থেকে বড় হতে পারবে না। তাহলে 2 থেকে শুরু করলাম, আবার 2 বৃদ্ধি করলাম, তাহলে 2 বৃদ্ধি করলে কত হবে? 4, তাহলে 4 আর 2 কত হয়? 6। তাহলে সেজন্য এর মান যদি 2 আর এ সমান যদি 2 করে বাড়াও, তাহলে কিন্তু এখানে আউটপুটটা কত আসবে? 6 আসবে, ঠিক আছে? এভাবে করে একটু চেক করতে হবে, এগুলো অবশ্যই তোমাকে ভালো ধারণা রাখতে হবে। এরপর আসো ফল লুপে আরও একটা প্রবলেম, এবং এটা খুবই সহজ একটা প্রবলেম। এখানে এই প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার দেখাবে? তাহলে আমরা একটু লুপ দেখি। লুপ শুরু হয়েছে কত থেকে? পি সমান সমান 0 থেকে। লুপ শুরু হয়েছে পি সমান সমান 0 থেকে, পি লেস দেন অর ইকুয়াল 10 পর্যন্ত চলবে। পি লেস দেন অর ইকুয়াল 10 মানে কত? পি এখানে যতবার কন্ডিশন সত্য হবে ততবার ঢাকাটা দেখাবে, ঠিক আছে? পি এর মান 0, 10 থেকে ছোট না, ঢাকা দেখাবে। এরপর পি প্লাস প্লাস, অর্থাৎ পি এর মান 1 বাড়বে। এটা কিন্তু এখন তোমাদের বুঝার কথা। পি এর মান 0 থেকে শুরু হবে, পি এর মান 10-এর সমান অথবা 10 থেকে ছোট হবে, যতক্ষণ পর্যন্ত 10-এর থেকে বড় হয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। তাহলে 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 11 বার এই লুপটা চলবে। পি এর মান প্রথমে 0 হবে, 10 থেকে ছোট, ঢাকা প্রিন্ট করবে। পি প্লাস প্লাস মানে পি এর মান 1 বাড়াবে। পি এর মান 1-এর জন্য কন্ডিশন সত্য, ঢাকা দেখাবে। পি এর মান 2 এর জন্য কন্ডিশন সত্য, ঢাকা দেখাবে। এইভাবে করে পি এর মান 10 পর্যন্ত কিন্তু কন্ডিশন সত্য, তাহলে 0 থেকে 10 পর্যন্ত কতবার দেখাবে? 11 বার দেখাবে। 0-এর জন্য ঢাকা দেখাবে, আবার 10-এর জন্য ঢাকা দেখাবে, তাহলে টোটাল 11 বার দেখাবে। এরপর পি এর মান যখন 11 হয়ে যাবে তখন তার কন্ডিশন সত্য না, কারণ কন্ডিশন বলেছে 10-এর সমান অথবা 10 থেকে ছোট থাকতে হবে। তাহলে 10-এর থেকে যখন বড় হয়ে যাবে তখন আর সেটাকে ঢাকাটাকে দেখাবে না, সেজন্য এখানে ঢাকা শব্দটি কতবার দেখাবে? 11 বার দেখাবে। এবার এখানে আবার বলেছে প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শন করবে। তাহলে 5 বার প্রদর্শন করার জন্য আমাকে লুপ কয়বার চালাইতে হবে? 5 বার চালাতে হবে। আমার লুপ এখানে যেমন দেখো, পি সমান সমান 0 থেকে শুরু হয়েছিল, পি লেস দেন অর ইকুয়াল 10, এরপর পি এর মান 1-1 করে বেড়েছে, সেজন্য পি এর মান 0 হইলে কন্ডিশন সত্য হয়েছে, ঢাকা দেখিয়েছে, তাই না? এবার আমাকে লুপটা চালাইতে হবে 5 বার। তাহলে 5 বার চালাইতে হলে আমাকে কন্ডিশন মানে আমাকে এই মানগুলোকে কিভাবে পরিবর্তন করতে হবে? যেমন আমি যদি পি এর মান 1 থেকে শুরু করি এবং পি সমান সমান পি প্লাস 2 করি, তাহলে কি হবে? প্রথমে পি এর মান 1 হবে, 1-এর জন্য ঢাকা দেখাবে, কারণ কন্ডিশন সত্য না। কারণ কন্ডিশন সত্য কেন? কারণ 10-এর থেকে তো ছোট, তাই না? 10-এর থেকে বড় হওয়া যাবে না। এরপর পি সমান সমান পি প্লাস 2 মানে পি এর মান 1 বৃদ্ধি করবে, 3-এর জন্য কি দেখাবে? ঢাকা দেখাবে। এরপর 5-এর জন্য আবার 2 বৃদ্ধি করবে, 1 না 2, তাহলে ঢাকা দেখাবে। আবার 7-এর জন্য কি দেখাবে? ঢাকা দেখাবে। আবার 9-এর জন্য কি দেখাবে? ঢাকা দেখাবে। কিন্তু 11-এর জন্য দেখাবে না, কারণ 10-এর থেকে কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। তার মানে পি এর মান যদি 1 সেট করি আর পি সমান সমান যদি পি প্লাস 2 করি, তাহলে ঢাকা শব্দটা কয়বার দেখাচ্ছে? 5 বার দেখাচ্ছে, ঠিক আছে? এগুলো একটু প্র্যাকটিস করতে করতে কিন্তু এগুলো কিন্তু খুব কঠিন কিছু না, এগুলো জাস্ট একটু বুঝতে হবে জিনিসটা, তাহলে তোমার কাছে এই জিনিসগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর আসো, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে দেখতে হবে, খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমরা একটা বোর্ড প্রশ্নের দিকে যাই। আচ্ছা, এখানে এই উদ্দীপকটা দেখি। এখানে কিন্তু সি প্রোগ্রামগুলোতে অনেকগুলো প্রোগ্রাম দেওয়া আছে, এগুলো আমরা সবগুলো দেখি, তাহলে ভালো করে বুঝতে পারবো। এম নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো তো। প্রথম প্রশ্নটা বলেছে এম এর জন্য কত বাইট। তাহলে এম এর ডাটা টাইপ কি ছিল? ইন্টিজার ছিল না? আর ইন্টিজার মেমোরিতে কত বাইট জায়গা দখল করে? সেম প্রশ্ন, আবার 2 বাইট জায়গা দখল করে, তাহলে আনসার হবে 2। উদ্দীপকের কোন স্টেটমেন্টটি ভুল? তার মানে এখানে কোন স্টেটমেন্টটি ভুল দেখাচ্ছে? এই যে যেমন আমরা প্রিন্ট এফে গিয়ে এন্টার ইউর মার্কস, এটা ঠিক আছে। স্ক্যান এফে গিয়ে আমরা মানটা নিয়েছি এম্পারসেন্ট চিহ্ন দিয়ে, কিন্তু প্রিন্ট এফের এখানে আমরা কিন্তু আবার এই এম্পারসেন্ট চিহ্নটা, এই যে মেমোরি অ্যাড্রেস অপারেটরটা ব্যবহার করেছি। এই মেমোরি অ্যাড্রেস অপারেটর এটা ব্যবহার করে শুধুমাত্র ইনপুট নেওয়ার সময়, স্ক্যান এফ ফাংশন আমরা যখন ব্যবহার করব। প্রিন্ট এফের ক্ষেত্রে এই মেমোরি অ্যাড্রেস অপারেটরটা ব্যবহার করা হয় না। তাহলে এই জায়গায় এই লাইনটাতে কি আছে?
ভুল আছে, তার মানে এখানে অপশন হবে ঘ প্রিন্টএফ %, এই যে এখানে মেমোরি অ্যাড্রেস অপারেটরটা হবে না। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, এরপর আসো এইখানে যেগুলো বুঝাতে গিয়ে তোমাদের কম বুঝতে পারছো আমাকে আবার জানাবে, দরকার হলে আমি এগুলো নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করে দিব, তাহলে তোমাদের বুঝতে আর অসুবিধা হবে। আর একবার না বুঝলে বারবার বুঝো। আর লুপের ব্যাপারগুলো একটু ওই যে আমার যে ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি সেই ভিডিওটা দেখার পর যদি আবার দেখো তাহলে দেখবে যে আরো ক্লিয়ারলি এগুলো বুঝতে পারছো। ওকে, আসো দেন আমরা আরো একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, ইন্টিজার a = 2, অর্থাৎ এই নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, তার ডাটা টাইপ হচ্ছে 2, সরি, এই নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং যার মান হচ্ছে 2, আর বি নামের একটা ভ্যারিয়েবল যুক্ত করা হয়েছে। এখন b = প্লাস প্লাসে মানে শুরুতে এর মান 1 বৃদ্ধি করে দিবে এবং সেই বৃদ্ধিকৃত মানটাই, হ্যাঁ, b = a প্লাস মানে এখানে a এর মান কত হবে আর b এর মান কত হবে, প্রথমে সরি প্লাসে, তাহলে এখানে প্রথমেই এর মান 1 বৃদ্ধি করে দিবে, তার মানে এর মান 1 বৃদ্ধি করলে 2 এর জায়গায় 3 হবে এবং সেই বৃদ্ধিকৃত মানটাই b তে দেখাবে, তার মানে 3, তার মানে এর মান হবে 3, b এর মান হবে 3, তাহলে আনসার হবে গ 3। এবার সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে, তার মানে বি এর মান কত দেওয়া আছে, এ এর মান কত দেওয়া আছে, আমাকে আউটপুট বের করতে হবে কার, বি এর মান বের করতে হবে, তার মানে এ এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে 2, তাহলে বি এর মান 5 কিভাবে হবে, বি এর মান 5 হবে যদি এ এর সাথে 3 কি করে দিই, যোগ করে দিই, তাহলেই তো 5 হয়ে যাচ্ছে, 2 + 3 = 5 হয়ে যাচ্ছে, তাহলে ঘ নাম্বার বি = a + 3। ওকে, দেন আসো এবার আসো আমরা এই প্রবলেমগুলো একটু দেখি। এই প্রবলেমগুলোতে সবসময় খেয়াল রাখবে যে ব্রেক এবং কন্টিনিউর এই টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই ব্রেক এবং কন্টিনিউ নিয়েও আমার একটা খুব সুন্দর ভিডিও তৈরি করা আছে, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো এবং ক্র্যাক আইসিটি পেজের সাথে যুক্ত থাকতে পারো। আশা করছি তোমার আইসিটি সম্পর্কিত যেহেতু সমস্যাগুলো আছে, আইসিটি বিষয়ক যে সমস্যাগুলো আছে সেগুলো দ্রুত সমাধান হয়ে যাবে এবং ব্রেক এবং কন্টিনিউ সেই ভিডিওটা দেখলে তোমার এই ব্রেক এবং কন্টিনিউর প্রবলেমগুলো কিন্তু খুব দ্রুত তুমি সমাধান করতে পারবে। এখন এখানে আসো আমরা প্রবলেমটা দেখি। ফর x = 5, x লেস দেন, অর্থাৎ x এর মান 5 থেকে শুরু হবে, লেস দেন অর ইকুয়াল 14, আমরা ফর লুপের কন্ডিশনটা দেখব। x এর মান 14 সমান অথবা 14 থেকে ছোট হবে, 14 থেকে বড় হইলে এই কন্ডিশন মিথ্যা হয়ে যাবে এবং আমরা লুপ থেকে বের হয়ে যাবে, সেই লুপটার কাজ করবে না। এরপর x = x + 3, অর্থাৎ x এর মান 3 করে কি পাবে, বৃদ্ধি পাবে। ইফ x = 11 ব্রেক, অর্থাৎ x এর মান যদি 11 হয় তখন আমরা ব্রেক, অর্থাৎ পুরো লুপটা ব্রেক করে দিব, আমরা আর লুপটাতে কাজ করব না। এটাই হচ্ছে যে আমাদের মূল প্রসেসটা এবং আমরা এরপর আর লুপটা আর কাজ করবে না, ঠিক আছে। তার মানে আমরা একটু দেখি, প্রথমে x এর মান 5, x এর মান 5 হলে কন্ডিশন কি সত্য, ইয়েস সত্য, কারণ 5 14 থেকে ছোট। কন্ডিশন কি বলছে, 14 থেকে ছোট হলে লুপের ভিতর প্রবেশ করবে, আর 14 থেকে বড় হলে লুপ কি করবে, লুপে আর প্রবেশ করবে না। আর এদিকে আবার একটা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ x এর মান 11 দিলে ব্রেক করবো আমরা, এরপর আর আইসিটি লেখাটা প্রিন্ট করব না। তাহলে এটা কখন দেখবো, শুধুমাত্র যখন x এর মান 11 হচ্ছে। তাহলে প্রথমে x এর মান 5, অর্থাৎ 14 থেকে ছোট, তাহলে কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে কিন্তু এই লুপের ভিতর প্রবেশ করবে, x = 11টা কাজ করবে না, এখানে প্রিন্টএফ আইসিটি, অর্থাৎ আইসিটি লেখাটা প্রিন্ট করবে। এরপর x এর মান 3 বাড়বে, x = কি দেওয়া আছে, x + 3, তাহলে x এর মান 3 বাড়লে কত হবে, 8 হবে। তাহলে 8 এর জন্য 14 থেকে ছোট, কন্ডিশন সত্য, আইসিটি লেখাটা কি করবে, প্রিন্ট করবে। এরপর 3 বাড়বে, x এর মান কত হবে, 11 হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি লিখেছে, x এর মান যদি 11 হয় ব্রেক মানে লুপটা আর চলবে না, এরপরে লুপ আর চলবে না, এখানে আমাদের ক্লোজ করে দিতে হবে এবং আইসিটি লেখাটা আর প্রিন্ট করবে না, যেহেতু আইসিটি লেখাটা পরে আছে, এখানে আমাদের ব্রেক হয়ে যাচ্ছে। তার মানে আইসিটি লেখাটা কয়বার প্রিন্ট করেছে, একবার 2 বার, তার মানে আইসিটি লেখাটা এখানে প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটা 2 বার প্রিন্ট করবে। আশা করি আমি বুঝতে পেরেছি। ব্রেকের পরে আর লুপ কাজ করবে না, এই যে x = 11 হয়েছে, আমরা ব্রেক করে দিয়েছি, এরপর আর লুপ কাজ করবে না। এখন ব্রেকের জায়গায় যদি কন্টিনিউ দিই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাহলে কি কয়বার আইসিটি লেখাটা প্রদর্শন করবে, কন্টিনিউ দিলে কি হয় জানো, কন্টিনিউ দিলে হচ্ছে যে শুধুমাত্র x = 11 এর জন্য আমাদের x = 11 এর জন্য আইসিটি লেখাটা দেখাবে না, কিন্তু পরবর্তীতে লুপটা কিন্তু আরো চলবে, ঠিক আছে, পরবর্তীতে লুপটা আরো চলবে, অর্থাৎ x = 11 এর জন্য দেখাবে না। এবার x এর মান আবার 3 বৃদ্ধি করবে, তাহলে 3 বৃদ্ধি করলে কত হবে, 14 হবে। 14 এর জন্য কি হবে, যেহেতু কন্ডিশন সত্য, 14 সমান, তাহলে লুপের ভিতর প্রবেশ করবে এবং আইসিটি লেখাটা আবার কি করবে, প্রিন্ট করবে। তারপর হচ্ছে যে কি, x এর মান 3 বাড়াবে, তখন তার কন্ডিশন সত্য নাই, 14 থেকে বেশি হয়ে যাচ্ছে, ফলে আইসিটি লেখাটা আর দেখাবে না। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 1 2 3 বার দেখাবে। তাহলে ব্রেক
ইউজ করলে 2বার দেখাবে আর কন্টিনিউ দিলে 3বার দেখাবে। কারণ ব্রেক আর কন্টিনিউর মধ্যে পার্থক্য কি, ব্রেক হচ্ছে পুরোপুরি লুপটাকে বন্ধ করে দেয়, আর কন্টিনিউ হচ্ছে সেই নির্দিষ্ট মানের জন্য শুধুমাত্র মানটাকে দেখাবে না, কিন্তু পরবর্তীতে লুপটা ব্রেক করবে না, লুপটা চলতে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, তুমি যদি আমার ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা আছে সেটা দেখো, আরও ক্লিয়ার হয়ে যাবে তোমার। এই জিনিসগুলো তুমি যত দেখবে তত বেশি তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। প্রোগ্রামটি রান করার পর দুটি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু দ্বিতীয় সংখ্যাটি প্রদর্শিত হয়। তাহলে মানে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করেছে, যোগফল নির্ণয় করা যায়। একটা সি প্রোগ্রাম ভাষায় একটা প্রোগ্রাম রচনা করে, প্রোগ্রামটি রান করার পর দুটি সংখ্যা প্রদান করলে, আমি দুটি সংখ্যা ইনপুট দিয়েছি ঠিকই, কিন্তু শুধুমাত্র দ্বিতীয় সংখ্যাটি প্রদর্শিত হচ্ছে, যোগফলটা দেখাচ্ছে না। তার মানে এখানে ভুলটা কি, এখানে আমাদের উদ্দীপকে প্রদর্শিত ভুলের কারণ কি, ভুলটা হচ্ছে কি আমাদের কোডিংয়ে ভুল হয়েছে, তাই তো। উদ্দীপকের ন্যায় প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে প্রয়োজন কি প্রয়োজন, আমাদের কিন্তু এখানে বিশেষ ডাটাবেস প্রোগ্রামিং ভাষা জানা থাকা প্রয়োজন, এটা কিন্তু প্রয়োজন নাই। আমার এগুলো ঠিকঠাক মতো আনসারগুলো বের করতে গেলে আমার অবশ্যই চলক এবং ডেটা টাইপ সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং ইনপুট আউটপুট সম্পর্কে ধারণা থাকতে হবে। আমার ডেটাবেস প্রোগ্রামিং জানার কোনো প্রয়োজন নেই এটার জন্য। ঠিক আছে, তাহলে উত্তর হবে গ, 2 এবং 3। আচ্ছা, দেন আমরা নেক্সটে আসি রাজশাহী বোর্ড 2016। এগুলো কিন্তু খুব ইজি প্রবলেম, আমরা খুব সহজে এগুলো সমাধান করে ফেলতে পারবো, একটু ধৈর্য সহকারে খালি দেখতে হবে। ঠিক আছে, আমরা এখানে আসি, এ বি সি নামে 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এ বি সি, যাতে ডাটা টাইপ হচ্ছে কি ইন্টিজার। ওকে, ডান। এরপর হচ্ছে যে প্রিন্ট এফ এন্টার ভ্যালু, স্ক্যানএফ দিয়ে আমরা এ বি এর মান দুইটা নিয়েছি, তারপর এ বি এর মান দুইটা যোগ করে সিতে রেখেছি, সি ভ্যারিয়েবলে রেখেছি। এরপর আমরা সি এর মানটা প্রিন্ট করে দেখিয়েছি। আচ্ছা, তাহলে উদ্দীপকে প্রাপ্ত আউটপুটে কি প্রদর্শন করবে, সি এর মান প্রদর্শন করবে। হ্যাঁ, কথাটা ঠিক আছে। এই যে আমরা প্রিন্ট এফে কি লিখেছি, সি এর মান আউটপুট হিসেবে দেখাবে, অর্থাৎ সি এর মান প্রদর্শন করবে, যোগফল প্রদর্শন করবে, এটাও ঠিক আছে। সি মানে কি, এ আর বি এর যোগফল না, সি সমান সমান তুমি কি লিখেছো, এ প্লাস বি, তার মানে সি হচ্ছে এ প্লাস বি এর যোগফল, তাহলে যোগফল প্রদর্শন করবে, এটাও ঠিক আছে। এও বি এর মান প্রদর্শন করবে, এটা ঠিক নাই, কারণ এখানে শুধুমাত্র সি এর মান প্রদর্শন করবে। এখানে প্রিন্ট এফে কি লিখা আছে, এই যে কমা দিয়ে সি লিখা আছে, তার মানে এখানে শুধু সি এর মান প্রদর্শন করবে, এ এবং বি এর মান প্রদর্শন করবে না। উদ্দীপকের প্রোগ্রামের আউটপুটের মান ভগ্নাংশ পেতে হলে কি পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আমরা জানি, আমরা যদি ভ্যারিয়েবলের মান পূর্ণ সংখ্যাই চাই তাহলে সেজন্য আমরা ইন্টিজার ব্যবহার করেছি। ডেটা টাইপ আমাদেরকে কিন্তু আউটপুটের মান ভগ্নাংশ পেতে হলে কি করতে হবে, ডেটা টাইপ পরিবর্তন করতে হবে, ফ্লোট বা ডাবল দিতে হবে। তার মানে ইন্টিজারের জায়গায় তখন কি ইউজ করতে হবে, ফ্লোট বা ডাবল ইউজ করতে হবে। তাহলে ডেটা টাইপ পরিবর্তন করতে হবে, কথাটা 100% ঠিক। ফরম্যাট স্পেসিফায়ার পরিবর্তন করতে হবে, যেহেতু ফ্লোট দিব সেহেতু এখানে %f করে দিতে হবে। ঠিক আছে, ভগ্নাংশ মান ইনপুট দিতে হবে, হ্যাঁ এটাও ঠিক আছে। তার মানে তিনটা আনসার হবে 1, 2 এবং 3। আচ্ছা, এরপর আসি আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে চলে আসি। ইজি প্রবলেম, আমরা খুব দ্রুত সমাধান করতে পারবো। রাজশাহী বোর্ড 2024-এ এই যে দেখো আবার কন্টিনিউ দিয়ে প্রবলেম আসছে। এবার আমরা আবার একটা সলভ করি, তাহলে আরো ক্লিয়ার হবে আমাদের জন্য। ফর i = 1, i <= 6, তার মানে i = 1 থেকে শুরু হবে, i = 1 থেকে শুরু হবে, i <= 6, এটা হচ্ছে কন্ডিশন। i এর মান 6 এর সমান অথবা 6 থেকে ছোট হবে, এবং i++, অর্থাৎ i এর মান 1 করে করে বৃদ্ধি পাবে। কন্ডিশন কতক্ষণ চলবে, 6 এর সমান অথবা 6 থেকে ছোট হলে, 6 থেকে বড় হলে কন্ডিশন ব্রেক করবে, আর লুপের ভিতর প্রবেশ করবে না। আর এখানে লুপের ভিতর প্রবেশ করলে, এটা হচ্ছে লুপের ভিতর যদি প্রবেশ করে, ইফ i = 4 কন্টিনিউর জন্য কিন্তু লুপ ব্রেক হয় না, শুধুমাত্র i = 4 এর জন্য এইচএসসি এক্সাম দেখাবে না, আর বাকি সবগুলোর জন্য কিন্তু এইচএসসি এক্সাম দেখাবে। তাহলে সেটা কিভাবে, প্রথমে i এর মান দাও 1, i এর মান 1 দিলাম, i এর মান 1 দিলে কন্ডিশন কিন্তু সত্য, 6 থেকে ছোট, তাই না, তাহলে কন্ডিশন সত্য, তাহলে এইচএসসি এক্সামটা দেখাবে, এইচএসসি এক্সাম দেখাবে। এরপর i এর মান 1 বাড়াবে, তাহলে 2 এর জন্য কিন্তু কি করবে, কন্ডিশন সত্য না, 6 থেকে ছোট, তাহলে এইচএসসি এক্সাম দেখাবে। এরপর i এর মান 1 বাড়াবে 3 এর জন্য কিন্তু এইচএসসি এক্সাম দেখাবে, কারণ কন্ডিশন সত্য। 4 এর জন্য কিন্তু লুপের ভিতর প্রবেশ করবে, কিন্তু এইচএসসি এক্সাম দেখাবে না, কারণ হচ্ছে কি এখানে কি ইউজ করা হয়েছে, ইফ i = 4 কন্টিনিউ, মানে তখন আর এইচএসসি এক্সাম দেখাবে না, তাহলে 4 এর জন্য দেখাবে না। কিন্তু তাই বলে লুপ ব্রেক হবে না, কারণ এখানে ব্রেক ইউজ করা হয়নি, তাহলে লুপ চলতে থাকবে। তাহলে i এর মান আবার 1 বৃদ্ধি পাবে, তাহলে 5 এর জন্য আবার দেখাবে এইচএসসি এক্সামটা, 6 এর জন্য কন্ডিশন সত্য, তাও দেখাবে। 7 হয়ে গেলে কন্ডিশন কিন্তু কি মিথ্যা হয়ে গেছে না, কারণ 7 মানে কি 6 থেকে বড় হয়ে গেছে, কন্ডিশন আর সত্য না, তাহলে লুপটা চলবে না। তাহলে এইচএসসি এক্সাম 1, 2, 3, 4, 5 বার দেখাবে, শুধুমাত্র 4 এর জন্য দেখাবে না, কিন্তু 1 থেকে 6 পর্যন্ত বাকিগুলোর জন্য দেখাবে, অর্থাৎ 5 বার প্রিন্ট হবে। গ নাম্বার 5 বার প্রিন্ট হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি।
দেন আমরা নেক্সট প্রবলেমের দিকে চলে যাই। চট্টগ্রাম বোর্ডের একটা প্রবলেম, খুব সহজ একটা প্রবলেম। i সমান সমান 10 থেকে মানটা শুরু হবে i লেস দেন অর ইকুয়াল 15। i সমান সমান 10 থেকে মানটা শুরু হবে i সমান সমান 10 থেকে মানটা শুরু হবে i লেস দেন অর ইকুয়াল 15 মানে হচ্ছে i লেস দেন অর ইকুয়াল 15 মানে হচ্ছে i এর মান 15 সমান অথবা 15 থেকে ছোট হবে। কন্ডিশন হচ্ছে i এর মান 15 সমান অথবা 15 থেকে কি হবে, ছোট হবে। i প্লাস সমান 2, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাস ইকুয়াল, তার মানে এটা মানে হচ্ছে i সমান সমান i প্লাস 2। i প্লাস সমান 2 মানে হচ্ছে i সমান সমান i প্লাস 2। তাহলে এবার আমরা কাজটা কি করব দেখি। প্রথমে i এর মান 10, i এর মান 10, ঠিক আছে, কন্ডিশন সত্য না, কারণ 10 তো 15 থেকে ছোট। তাহলে লুপের ভিতর প্রবেশ করবে, লুপের ভিতরে দেখে আবার দেখা যাচ্ছে যে কি এখানে একটা স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। ইফ i গ্রেটার দেন 12, প্রিন্টএফ কি দেখাচ্ছে i প্লাস 1, এলস i মাইনাস 1। যদি এখন তো আমরা i এর মান কত, আমরা এটা একটু ভালো করে খেয়াল করি। এখন আমাদের i এর মান কত, 10। i এর মান হচ্ছে এখন আমাদের 10। আমরা কন্ডিশন দেখলাম কি i এর মান 15 সমান অথবা 15 থেকে ছোট হতে হবে। আমি বলছি ঠিক আছে, কন্ডিশন তো সত্য। তাহলে এবার লুপের ভিতর প্রবেশ করলাম, লুপের ভিতর ঢুকে দেখলাম যে এখানে কি লেখা আছে, যদি i এর মান 12 থেকে বড় হয় তাহলে i প্লাস 1 প্রিন্ট করব, আর যদি না হয় তাহলে i মাইনাস 1 প্রিন্ট করব। তাহলে এখন আমাদের i এর মান কত, 10। 10 তো 12 থেকে ছোট, তাহলে আমরা কি প্রিন্ট করব, i মাইনাস 1 প্রিন্ট করব। তাহলে i মাইনাস 1 মানে কি i এর মান 10, তাহলে আমরা প্রিন্ট করব কত, 9। আশা করি বুঝাতে পেরেছি। এরপর i প্লাস সমান সমান কত, 2। তাহলে i সমান সমান i প্লাস 2, অর্থাৎ i এর মান 2 বাড়বে, 2 বাড়বে মানে হচ্ছে কত হবে, 12 হবে। তাহলে প্রথমটা আমরা কি পেয়েছি, আনসার 9। প্রথমটা আমরা কি পেয়েছি, 9। এরপর i এর মান কত হবে, 12 হবে। i এর মান যদি 12 হয় তাহলে তো 15 থেকে ছোট, কন্ডিশন সত্য, 15 থেকে ছোট, কন্ডিশন সত্য। তাহলে লুপের ভিতর প্রবেশ করবে, এবার চেক করবে কি i এর মান 12 থেকে বড় কিনা, না এখনো i এর মান 12 থেকে বড় না, তাহলে কি প্রিন্ট করবে, i মাইনাস 1। 12 থেকে বড় হলে i প্লাস 1, না হলে i মাইনাস 1। তাহলে 12 থেকে যেহেতু বড় না, তাহলে i মাইনাস 1 মানে কি i এর মান 12 ছিল, তাহলে এখন i মাইনাস 1 মানে 11 প্রিন্ট করবে। এরপর হচ্ছে কি i এর মান আবার 2 বাড়াবে, তার মানে i এর মান 12 থেকে কত হবে, 14 হবে। i এর মান এখন কত হবে, 14, আমি উপরে লিখলাম 14 হবে। 14 হলে এবার কিন্তু খেয়াল করো ভালো করে, এবার যখন লুপের ভিতর প্রবেশ করবে 14 কিন্তু 12 থেকে বড়, 12 থেকে বড় হলে i প্লাস 1 প্রিন্ট করবে, তার মানে 14 সাথে 1 যোগ করো, তাহলে কত হবে, 15। এবার i এর মান আবার 1 বাড়াবে, 16 হবে, কিন্তু 16 হলে কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, কারণ 15 থেকে বড় হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যতটুকু আছে ততটুকু প্রিন্ট করে দিব, অর্থাৎ 9, 11, 15, 9, 11, 15 হচ্ছে দেখি আনসার। দেখো কত মজার এই প্রোগ্রামগুলো। এখন উদ্দীপকে i গ্রেটার দেন 12 এর পরিবর্তে i লেস দেন 12 হলে আউটপুট কি হবে, তাহলে খেয়াল করো, প্রথমে i এর মান 10 ছিল, আমি একটু কালারটা চেঞ্জ করি। i এর মান প্রথমে 10 ছিল, কন্ডিশন সত্য, লুপের ভিতর প্রবেশ করলে এখন i গ্রেটার দেন 12 এর জায়গায় i লেস দেন 12। 12 থেকে ছোট হলে i প্লাস 1 দেখাবে, না হলে i মাইনাস 1 দেখাবে। তাহলে প্রথমে i লেস দেন 12 হলে, তাহলে প্রথমে i এর মান 10, তাহলে i এর মান 10 হলে, i এর মান 10 হলে হচ্ছে কন্ডিশন সত্য, লুপের ভিতর প্রবেশ করবে, তাহলে 12 থেকে ছোট, তার মানে আমরা এখানে 11, 12 থেকে ছোট হলে আমরা i প্লাস 1, 12 থেকে ছোট হলে i প্লাস 1 দেখাবো। তাহলে i প্লাস 1 হলে 10 হলে 11 দেখাবো, তাই না, আমাদের i এর মান 10 ছিল, তাহলে i প্লাস 1 মানে 11 দেখাবো। এরপর i এর মান হবে 12, 12 হলে কিন্তু কন্ডিশন সত্য, লুপের ভিতর প্রবেশ করবে, 12 থেকে কিন্তু এটা ছোট না, 12 থেকে যেহেতু ছোট না, তার মানে i মাইনাস 1 দেখাবো, তার মানে আবার 11 দেখাবো, তাই না। এরপর i এর মান কত হবে, এর মান i এর পর হবে 14, 14 হলে কত হবে, i এর মান যদি 14 হয় তাহলে কত হবে, i এর মান 14 হলে 12 থেকে কন্ডিশন সত্য, লুপের ভিতর প্রবেশ করবে, 12 থেকে ছোট না, তার মানে i মাইনাস 1 দেখাবে, তাহলে 13 দেখাবে। তাহলে এরপরে তো কন্ডিশন আর চলবে না, 11, 11, 13, এটাই হবে কি আনসার। একটু মনোযোগ সহকারে এগুলো দেখতে হবে, যদি একটু মনোযোগ সহকারে দেখা যায় তেমন কোনো সমস্যা না। আচ্ছা, এরপর আসি আমরা i সমান সমান 12, i সমান সমান 2, i লেস দেন ইকুয়াল 10, i সমান সমান i প্লাস 2, i এর মানটা দেখাতে হবে। তাহলে ধারাটা কি হবে, প্রথমে i এর মান 2 থেকে শুরু করি আমরা, তারপর i এর মান 2 করে করে বৃদ্ধি পাবে। দেখো তাহলে 2 থেকে শুরু হয়ে 2 করে করে বৃদ্ধি পেয়েছে কোথায়, এই যে এটাই হবে আনসার। এই যে দেখো 2 এর কন্ডিশন 10 এর সমান অথবা 10 থেকে ছোট, তাহলে 10 এর সমান পর্যন্ত কন্ডিশন চলেছে এবং i এর মান 2 করে করে বৃদ্ধি পেয়েছে, i এর মান 2 থেকে শুরু হয়েছে, তাহলে এটাই হচ্ছে আনসার। খুব সহজ, এগুলো যশোর বোর্ড 2017, এখন এই প্রবলেমগুলো দেওয়ার সম্ভাবনা একটু কম। আচ্ছা, দেন আমরা এখানে দেখি কুমিল্লা বোর্ড 2019-এ আবার একটা ধারা দিয়ে প্রবলেম দিয়েছে, আশা করি বুঝতে পারছি। আমরা এখন i সমান 1 থেকে শুরু হবে, i প্লাস সমান সমান 2 মানে হচ্ছে i সমান সমান i প্লাস 2, 2 করে বৃদ্ধি পাবে, 1 থেকে শুরু করে 2 করে বৃদ্ধি পাবে,
এবং 10-এর সমান অথবা 10 থেকে ছোট পর্যন্ত চলবে, তাহলে অবশ্যই দেখে বুঝতে পারছি আমরা গ, কারণ এই যে 1 থেকে শুরু হয়েছে এবং 2 করে করে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, 10-এর সমান অথবা 10 থেকে ছোট পর্যন্ত কন্ডিশনটা চলেছে। দেন আমরা আসি, আমরা এখানে দেখি একটু x নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, যার দ্বারা হচ্ছে ইন্টিজার, x = 5 একটা ফর লুপ ব্যবহার করা হয়েছে, x = 5 থেকে শুরু হয়েছে, কন্ডিশন 10-এর সমান অথবা 10 থেকে ছোট হবে, x প্লাস প্লাস মানে x এর মানে এক এক করে বৃদ্ধি পাবে, x = 6 হলে ব্রেক। আমরা ব্রেক নিয়ে আর আলোচনা করছি না, আমরা ব্রেক এবং কন্টিনিউ নিয়ে অলরেডি দুইটা প্রবলেম আলোচনা করেছি, এগুলো তোমরা একটু সলভ করবা। এরপর আসি আমরা i = 1, i <= 9, i প্লাস = 2, তাহলে উপরের স্টেটমেন্টের ফলাফল কি হবে, 1 থেকে শুরু হয়েছে, 9 সমান অথবা 9 থেকে ছোট পর্যন্ত চলবে, 2 করে করে বৃদ্ধি পাবে, তাহলে সেটা অবশ্যই 1 3 5 7 9। আচ্ছা, এরপর আরেকটা কন্টিনিউ থেকে প্রবলেম, ব্রেক এবং কন্টিনিউ থেকে একটা প্রবলেম অবশ্যই দেওয়ার মতো, অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব এখানে বোর্ড প্রশ্ন করতে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বোর্ড প্রশ্ন, i = 1, তারপর হচ্ছে এই যে ধারার যোগফল নির্ণয় করা। আমরা প্রথমে একটা ধারার যোগফল বের করেছিলাম না, সেই সেম উপায়ে আমাদেরকে ধারার যোগফল নির্ণয়টা করতে হবে। আমি অলরেডি প্রথমে একটা প্রবলেম এই রিলেটেড দেখিয়েছি, আমি এটা নিয়ে আর আলোচনা করছি না, কারণ একই প্রশ্ন এখানে বারবার দিয়েছে। এখানে সেম আবার ব্রেক এবং কন্টিনিউ নিয়ে প্রবলেম দিয়েছে, ব্রেক এবং কন্টিনিউ প্রবলেম, এখানে কন্টিনিউ নিয়ে প্রবলেম দিয়েছে। আশা করছি এগুলো তোমরা এখন পারবে। এবং প্রোগ্রামটিতে কতগুলো অপারেটর ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর একটা প্রশ্ন। প্রোগ্রামটিতে হচ্ছে যে 2টি অপারেটর ব্যবহার করা হয়েছে, অ্যারিথমেটিক এবং রিলেশনাল অপারেটর। হ্যাঁ, অ্যারিথমেটিক, কারণ কোনো লজিক্যাল অপারেটর নেই। লজিক্যাল অপারেটর কোনগুলো, লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড, এরপর হচ্ছে যে নট লজিক্যাল নট, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে যে লজিক্যাল অপারেটর, এগুলো কিন্তু কোনোটাই এখানে কি করা হয় না, ব্যবহার করা হয় না। এখানে 2টা ব্যবহার করা হয়েছে, তাহলে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে যে রিলেশনাল, অ্যারিথমেটিক আর একটা হচ্ছে রিলেশনাল। আচ্ছা, দেন আমরা এই প্রবলেমটা দেখি। m = এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024-এর একটা প্রবলেম। m = 5 রিমাইন্ডার 3, তার মানে আমরা যদি 5কে 3 দ্বারা ভাগ করি তাহলে 2 ভাগ শেষ থাকে, তাহলে এখানে m এর মান হবে 2। ওয়াইল m <= 5, অর্থাৎ m এর মান যদি 5 থেকে ছোট হয়, হ্যাঁ ঠিক আছে, m এর মান 2, তাহলে 5 থেকে ছোট, তাহলে কন্ডিশন ঠিক আছে, তাহলে লুপের ভিতর প্রবেশ করবে এবং আইসিটি লেখাটা দেখাবে। হ্যাঁ, আমি আশা করি বুঝাতে পারছি এই জিনিসটা। m এর মান 5 রিমাইন্ডার 3 মানে 5কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2, তাহলে m এর মান কত দাঁড়ালো, 2 দাঁড়ালো। এখানে আমরা যদি এটাকে লিখি এখন m <= 5, তার মানে কন্ডিশন সত্য আছে। ওয়াইলের পরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, কন্ডিশন। ওয়াইলের পরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কন্ডিশন, তাহলে 5 থেকে ছোট, হ্যাঁ কথাটা সত্য আছে। তাহলে সত্য হলে লুপের ভিতর প্রবেশ করবে এবং আইসিটি লেখাটা দেখাবে। তার মানে প্রথমে m এর মান 2, এটার জন্য আইসিটি লেখাটা দেখাবে। এরপরে m = m+1, m এর মান 1 বৃদ্ধি পাবে, তাহলে m = 3, এটার জন্য কিন্তু কি কন্ডিশন যেহেতু সত্য আছে, আইসিটি লেখাটা প্রিন্ট করবে। m এর মান আবার কত, 4, তাহলে 4 হলে আবার কিন্তু এই যে m এর মান 5 থেকে ছোট আছে, তাহলে আইসিটি লেখাটা দেখাবে। এরপর m এর মান হবে 5, কিন্তু 5 <= 5 এর কন্ডিশনটা সত্য না, তাহলে আর এই আইসিটি লেখাটা প্রিন্ট করবে না। তাহলে m এর জন্য 2, 3 এবং 4 এর জন্য আইসিটি লেখাটা প্রিন্ট করবে, অর্থাৎ এখানে আমরা আইসিটি লেখাটা 3 বার প্রিন্ট পাবো। এরপর দেখা যাচ্ছে m = m+1 এর পরিবর্তে m = m+2 দিলে স্টেটমেন্টটি কয়বার প্রিন্ট করবে। আমরা m = 1 এর পরিবর্তে যদি m = 2 দিই, তাহলে প্রথমে m এর মান তো হচ্ছে 2, তাই তো 2 এর জন্য হচ্ছে তো প্রিন্ট করবে অবশ্যই, m এর মান 2, সেটার জন্য প্রিন্ট করবে। m এর মান কি 1 বৃদ্ধি পাবে, 2 বৃদ্ধি পাবে, সরি 1 বৃদ্ধি পেলে 3 এর জন্য না, m = m+1 এর জায়গায় m+2 ব্যবহার করেছে, সরি, তাহলে m এর মান 2 বৃদ্ধি পাবে, 4 এর জন্য আইসিটি লেখাটা প্রিন্ট করবে, কারণ কন্ডিশন সত্য, 5 এর থেকে ছোট। এরপর আর m = 6 হলে কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, তাহলে m এর জন্য 2 এর জন্য প্রিন্ট করবে আর 4 এর জন্য প্রিন্ট করবে, তাহলে 2 বার লেখাটা প্রিন্ট করবে, 2 বার লেখাটা প্রিন্ট করবে, ঠিক আছে। ওকে, দেন আমরা নেক্সট আসি। এখানে ধারা যোগফল বের করা দিয়েছে, এটা অলরেডি একবার আলোচনা করেছি, আমরা এটা নিয়ে আর আলোচনা করছি না। ধারা যোগফলগুলো থেকে কিন্তু এই রিলেটেড একটা প্রবলেম কিন্তু বারবার এসেছে, আমাদেরকে এগুলো একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, ফর i = 1, এখানে লুপটা ব্যবহার করেছে, এখানে নিচে কোনটি কাউন্টার ডিক্লারেশন। কাউন্টার ডিক্লারেশন হচ্ছে যে এই যে i, এটা হচ্ছে যে কাউন্টার ভ্যারিয়েবল, এটাই কিন্তু আমাদের কাউন্টার কাজটা করছে, তাই না। এটাকে হচ্ছে যে আইটা হচ্ছে যে কি কাউন্টার ভ্যারিয়েবল, ঠিক আছে। তার মানে ইন্টিজার আইটা হচ্ছে যে কি কাউন্টার ডিক্লারেশন। আমরা এখানে কাউন্টার ডিক্লারেশন করেছি, কাউন্টার ভ্যারিয়েবল ডিক্লারেশন করেছি। এখানে ফর লুপ ব্যবহার করা হয়েছে। ফর লুপ ছাড়াও আর কি ব্যবহার করা যেতে পারে, ফর লুপ ছাড়াও কিন্তু আমাদের ডু ওয়াইল লুপ ব্যবহার করা যেতে পারে, তাই না। আমরা গো টু, ইফ গো টু ব্যবহার করতে পারি, ডু ওয়াইল লুপ ব্যবহার করতে পারি, এগুলো দিয়েও কিন্তু আমরা ধারার যোগফলগুলো কি করতে পারি, বের করতে পারি। দেন আমরা আর কি আসছে, আচ্ছা ব্রেকের আরেকটা প্রবলেম দিয়েছে, আশা করছি এগুলো এখন পারা যাবে।
ওকে, এরপর এখানে ধারার যোগফল, এটাও আমরা অলরেডি আলোচনা করেছি, এটা নিয়ে আলোচনা করার মতো আর কিছু নাই, ঘুরে ফিরে এই প্রবলেমগুলোই আসছে। এটাও একটা ধারার যোগফল রিলেটেড প্রবলেম, আশা করছি এগুলো আর এখন তেমন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এগুলো একবার বুঝতে পারলে সবগুলো প্রশ্নই কিন্তু সেম। আচ্ছা, অ্যারে থেকে একটা কমন প্রশ্ন আসে কি, অ্যারে হচ্ছে যে সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য বেসিক্যালি সি ভাষায় অ্যারে ব্যবহার করা হয়, তার মানে সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়, অ্যারে ব্যবহার করা হয়, অ্যারে। ঠিক আছে, আচ্ছা তারপর এখান থেকে আর দেখতে পারি আমরা বোর্ডে কি আসছে। স্ক্যানএফের জন্য কোন হেডার ফাইলটা ব্যবহার করা হয়, studio.h, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। হ্যাঁ, একদম কমন একটা প্রশ্ন। দুটি স্ট্রিংয়ের মাঝে তুলনা করার জন্য কোন সি প্রোগ্রামের কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করে, স্ট্রিং কম্পেয়ার ব্যবহার করা হয় দৈর্ঘ্য বের করার জন্য, স্ট্রিং লেন্থ। ঠিক আছে, দৈর্ঘ্য বের করার জন্য। তারপর হচ্ছে সি ভাষায় উপাত্ত কোনটি সি ভাষায় ফাংশন, এই যে প্রিন্টএফ একটা ফাংশন, এগুলো আগের প্রশ্ন, সহজ আছে। উপাত্ত গ্রহণের ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন ব্যবহার করে, স্ক্যানএফ। তিনটি সংখ্যা ইনপুট নেওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে খ। এইভাবে করে আমরা নিতে পারি, সিনট্যাক্সটা মনে রাখতে হবে। আশা করছি এগুলো সমস্যা হবে না। প্রিন্টএফের সাথে ডাটা কোথায় পাঠানো হয়, ইনপুট মান আউটপুট মাধ্যমে পাঠানো হয়। আর আচ্ছা, আমরা এই প্রবলেমটা আর একটু দেখি। এখানে হচ্ছে একটা প্রিন্টিং মিস্টেক ছিল, আমরা এটা একটু সলভ করি এবং আরও দুই একটা হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ রিলেটেড প্রবলেম তোমাদেরকে সলভ করে দিই। ঠিক আছে, আচ্ছা এই প্রবলেমটা আমরা একটু দেখি এবং তোমাদেরকে আরও কয়েকটা ব্রেক এবং কন্টিনিউ রিলেটেড প্রবলেম সলভ করে দিই। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে তো গ্রেটার দেন হবে না, এখানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল 20 হবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যশোর বোর্ড 2024-এর। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে যে আমরা লুপটা কি চালিয়েছি, i = 3 থেকে শুরু হয়েছে, i লেস দেন অর ইকুয়াল 20, অর্থাৎ লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত 20-এর থেকে বেশি হয়ে যায়। 20-এর সমান অথবা 20-এর থেকে ছোট হলে কন্ডিশন সত্য হবে এবং এই লুপটা কি হতে থাকবে, চলতে থাকবে। i = i+3 মানে i এর মান 3 করে বৃদ্ধি পেতে থাকবে। তারপর হচ্ছে প্রিন্টএফ আইসিটি লেখাটা দেখাবে আর কি। তাহলে প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, তাহলে i = 3 থেকে হবে। 3 এর জন্য আইসিটি লেখাটা দেখাবে, কেন দেখাবে এখন আমরা বুঝতে পারছি, যেহেতু কন্ডিশন সত্য। 20-এর সমান অথবা 20 থেকে ছোট হলে তাহলে কিন্তু অবশ্যই আমাদের আইসিটি লেখাটা দেখাবে। এরপর আয়ের মান 3 করে বাড়বে, আয়ের জন্য 6 এর জন্য আইসিটি লেখা দেখাবে, 9 এর জন্য আইসিটি লেখা দেখাবে, তারপর হচ্ছে 12-র জন্য আইসিটি লেখা দেখাবে, 15-র জন্য দেখাবে, 18-র জন্য দেখাবে, কিন্তু 21-এর জন্য আর দেখাবে না, কারণ তখন কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, 20-এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে আইসিটি লেখাটা 1, 2, 3, 4, 5, 6 বার দেখাবে। তাহলে উত্তর হবে খ। আশা করি আমরা বুঝতে পেরেছি, জাস্ট কন্ডিশনটা চেক করে আমরা লুপটা চালাবো। এরপরে এই 171 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। উদ্দীপকে প্রিন্টএফ আইসিটি স্টেটমেন্টের পূর্বে ইফ আই সমান, প্রিন্টএফ আইসিটি স্টেটমেন্টের পূর্বে ইফ i = 12 অর, এটা কি বোঝাচ্ছে, অর অথবা i = 18 কন্টিনিউ হলে আইসিটি লেখাটি কতবার দেখাবে। অর্থাৎ আমরা কন্টিনিউর ক্ষেত্রে জানি পুরো লুপটা ব্রেক হয়ে যায় না, শুধু যে মানের জন্য কন্টিনিউ দেয় সেই মানের জন্য আইসিটি লেখাটা দেখাবে না, বাকিগুলোর জন্য কিন্তু আইসিটি লেখাটা দেখাবে। অর মানে i = 12 অথবা i = 18 হলে আমরা কন্টিনিউ করবো, আর আমরা আইসিটি লেখাটা না দেখিয়ে লুপটা চালাতে থাকবো। তাহলে i = 3 এর জন্য আইসিটি লেখা একবার দেখাবে, i = 6 এর জন্য দেখাবে, i = 9 এর জন্য দেখাবে। কিন্তু যখন i = 12 হবে, i = যখন 12 হবে তখন কিন্তু আর দেখাবে না, কারণ i = 12 বলে কি লিখেছে, কন্টিনিউ, তখন আর আইসিটি লেখাটা দেখাবে না, কিন্তু লুপ ব্রেক হবে না। ব্রেকের ক্ষেত্রে লুপ ব্রেক হয়ে যায়, কিন্তু কন্টিনিউর ক্ষেত্রে লুপটা ব্রেক হয় না। এরপর 15-এর জন্য দেখাবে, কিন্তু 18-র জন্য কিন্তু কি লেখা আছে, কন্টিনিউ লেখা আছে, তাহলে 18-র জন্য আইসিটি লেখাটা দেখাবে না। তাহলে 12 আর 18-র জন্য, 12 আর 18-এর জন্য দেখাবে না, বাকি 3, 6, 9 এবং 15-এর জন্য দেখাবে। অর্থাৎ আইসিটি লেখাটা 4 বার কি হবে, প্রদর্শিত হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, তাহলে এরপর আমরা ব্রেক এবং কন্টিনিউ রেট আরও দুই একটা দেখতে পারি, যেখানে একটা ছোট্ট জিনিস আমার খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে যে কন্টিনিউ বা ব্রেক লেখাটা প্রিন্টএফের আগে আছে কিনা পরে আছে। তাহলে কারণ এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যেমন এইখানে আমরা তো এটা দেখিয়েছিলাম এইচএসসি এক্সাম কয়বার প্রদর্শিত হবে। আমরা এখানে কি আরও কয়েকটা প্রবলেম দেখাতে পারি ব্রেক থেকে, আমরা মোটামুটি অনেকগুলো প্রবলেম দেখিয়েছি। তারপরে এই যে যেমন এইটা একটু দেখি, এইখানে হচ্ছে যে ব্রেক লেখাটা কিন্তু প্রিন্টএফের পরে আছে, তার মানে আগে প্রিন্ট করবে তারপর ব্রেক হবে। c = 6 এর জন্য
আগে প্রিন্ট করবে তারপর ব্রেক হবে। অর্থাৎ সি সমান সমান 2 এর জন্য, অর্থাৎ এখানে 10 এর থেকে ছোট কন্ডিশন সত্য, আইসিটি লেখাটা দেখাবে। সি সমান সমান 4 এর জন্য আইসিটি লেখাটা দেখাবে। সি সমান সমান 6 এর জন্য যদি ইফ সি সমান সমান 6 ব্রেক কথাটা প্রিন্ট এফের আগে থাকতো তাহলে সি সমান সমান 6 এর জন্য আইসিটি লেখাটা দেখাতো না, কিন্তু যেহেতু এটা প্রিন্ট এফের পরে আছে সেহেতু আগে আইসিটি লেখাটা প্রিন্ট করবে, এরপর সি সমান সমান 6 এর জন্য আগে আইসিটি লেখাটা দেখাবে, তারপর হচ্ছে যে ব্রেক করবে, অর্থাৎ লুপটা ব্রেক করবে, এরপর আর কোনো কিছু দেখাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু 3 বার কি হবে, আইসিটি লেখাটা প্রদর্শিত হবে। আর ইফ সত্যটি আইসিটি বাদ দিলে আইসিটি লেখাটা কতবার প্রদর্শিত করবে, তখন তার ব্রেক থাকছে না, তাহলে তখন 2 এর জন্য দেখাবে, 4 এর জন্য দেখাবে, 6 এর জন্য দেখাবে, 8 এর জন্য দেখাবে, আবার 10 এর জন্য দেখাবে, অর্থাৎ 5 বার কি করবে, প্রদর্শিত করবে। ঠিক আছে, তার মানে একটু খেয়াল রাখতে হবে ব্রেক কথাটা প্রিন্ট এফের পরে আছে নাকি আগে আছে। যদি আগে থাকে তাহলে আগেই ব্রেক হয়ে যাবে, আইসিটি লেখাটা দেখাবে না। আর যদি পরে থাকে তাহলে আগে আইসিটি লেখাটা দেখাবে, তারপর ব্রেক করবে। এটা আমরা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর মোটামুটি বাকিগুলো ঠিক আছে, এখানে আর তেমন কোনো সমস্যা থাকার কথা না। আমরা এইখানে আরও কিছু প্রবলেম আছে, তবে এগুলো মোটামুটি সহজ আছে। যেমন হচ্ছে যে সিবাসের লাইব্রেরি ফাংশন কোনটা, প্রিন্ট এফ হচ্ছে লাইব্রেরি ফাংশন, প্রিন্ট এফ স্ক্যানএফ এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন কোনগুলো, প্রিন্ট এফ স্ক্যানএফ এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন হচ্ছে কি, পূর্ব থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তু এক ধরনের বিশেষ স্টেটমেন্ট শুধু গাণিতিক কাজে ব্যবহারযোগ্য। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে কি, খ 1 এবং 2। তার মানে এখানে উত্তর হবে খ, অর্থাৎ পূর্ব থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তু এক ধরনের গাণিতিক স্টেটমেন্ট, গাণিতিক কাজে ব্যবহারযোগ্য নির্দেশ না, এটা হতে পারবে না। রং অপশনটা আমরা খুঁজে বের করব। এরপর এখানে শুদ্ধ কোডে ব্যবহৃত ডাটা ইনপুট ফাংশন কোনটা, এখানে ইনপুট নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, অলওয়েজ জানি ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করি, এবং আউটপুট নেওয়ার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করি। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আমরা সি প্রোগ্রামিং থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা যদি প্রোগ্রামিংয়ের মধ্যে দেখি, প্রোগ্রামিংয়ের মধ্যে হচ্ছে যে ধারার যোগফল বের করা, সাম বের করা নিয়ে বেশি প্রবলেম আসছে, ব্রেক এবং কন্টিনিউ নিয়ে বেশি প্রবলেম আসছে, তারপর হচ্ছে এ প্লাস 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 আই এগুলো নিয়ে প্রবলেম বেশি আসছে, লুপ থেকে প্রবলেম বেশি আসছে, ফল লুপ দিয়ে। তার মানে এগুলো একটু ভালো করে দেখতে হবে। এগুলোতে যদি কোনো প্রবলেম থাকে তারপরও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আশা করছি এগুলো নিয়ে আলাদা কিছু তৈরি করে দেওয়া যাবে। আর এই ভিডিও থেকে এই যে এমসিকিউগুলো দেখেছি এগুলো যদি মোটামুটি একটু ভালো করে কভার করতে পারো, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এভাবে ধাপে ধাপে বাকি 4টা অধ্যায়েরও ওয়ান শট এমসিকিউ পেয়ে যাবে আশা করছি আগামীকালের মধ্যে। এগুলো দেখেই তুমি মোটামুটি তোমার প্রিপারেশনটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো। তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। সবাইকে অনেক ধন্যবাদ।